আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে একটু জানাও যে সব ঠিক আছে কিনা, আমার কথা বা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। সবাই একটু আমাকে জানাও। এবং এগ্রির পরীক্ষা 12 তারিখ। তো এগ্রির পরীক্ষা নিয়ে অবশ্য একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে 12 তারিখই সম্ভবত 3টায় তোমাদের এক্সাম। 3টায় সম্ভবত প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট যেটা, সেটাও 3টায়। তো আমার মনে হয় যে প্যালেস্তাইন সলিডারিটি যে মুভমেন্টটা, সেটা একদিন আগায় নিয়ে আসা যায়, আগের দিন শুক্রবার বা একদিন পিছায় নিয়ে আসা যায়। আমার মনে হয় যে এগ্রির যে পরীক্ষা, সেটা অনেক আগে থেকে নির্ধারিত, তাই না? তোমরা সেভাবে মেন্টালি প্রিপেয়ার্ড, তোমরা সেভাবে পড়াশোনা করছো, রিভিশন দিছো। ফলে আমার মনে হয় যে এটা আসলে কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত। আহ, এটা আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে, সবকিছু ঠিক আছে, ওকে। এখন জিওলজিতে চলে আসো। আমরা আজকে জিওলজি মেইনলি আমরা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আসছি, কিন্তু শুধুমাত্র প্রশ্নগুলাই আমরা সলভ করাবো না, সাথে সাথে যে টপিকগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, অর্থাৎ ওই প্রশ্নগুলোর সাথে সাথে আমি ওই টপিকগুলোও দেখাই দিব। ফলে আমরা আশা করতেছি যে জিওলজিতে যদি 15টা প্রশ্ন আসে, তার ম্যাক্সিমাম প্রশ্নই আজকের ক্লাস থেকে চলে আসবে। কারণ তোমরা জানো যে এগ্রির যে প্রশ্ন, সেই প্রশ্ন খুব কঠিন প্রশ্ন হয় না। বায়োলজির ক্ষেত্রে প্রশ্নটা কম্পারেটিভলি সহজ হয়। এবং যারা আগে মোটামুটি বায়োলজি পড়াশোনা করা আছে, বিশেষ করে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, তাদের জন্য এটা খুবই সহজ হবে। এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এটা নিয়ে, জিওলজি নিয়ে তোমরা একদমই টেনশন করবা না। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, আদাব। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা আসলে দেরি করতে চাই না। আচ্ছা, right. আচ্ছা, দেখো, আমরা ফার্স্টে হচ্ছে কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনের সাথে সাথে আমরা হচ্ছে টপিক ধরে ধরে কোশ্চেন সলভ করাবো। আমাদের প্রথম প্রশ্নটা এটা আসছে হচ্ছে 21 সালে, ক্লাস্টার এগ্রি অর্থাৎ এগ্রি গুচ্ছতে 21 সালে এই প্রশ্নটা আসছে। এবং তোমরা খেয়াল করলেই দেখবা যে কিছু টপিক থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো আমরা ওই টপিকগুলোই ফাইন্ড আউট করব আজকে, এবং সেই টপিকগুলা যেন আমরা এতটুকু এনশিওর করব যে এই টপিকগুলা থেকে প্রশ্ন আসলে যেন আমি ভুল না করি। ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আসলে কার আছে। তো প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের ক্ষেত্রে তুমি অলরেডি জানো যে মাসের কথা যদি আমি বলি, আমি একটু হোয়াইট কালারটা নিচ্ছি। আচ্ছা, তো আমরা যদি মাসের কথা বলি, জাস্ট এ মোমেন্ট। আচ্ছা, তো মাসের কথা বলি। মাসের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপরই আছে উভচর। উভচর বলতে সবচেয়ে চমৎকার উদাহরণ হচ্ছে ব্যাং। ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপরে আসে সরীসৃপ। সরীসৃপ হচ্ছে যারা বুকে ভর দিয়ে হাঁটে, সাপ, গুই সাপ, কুমির, এগুলা। তো সরীসৃপের হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণ 4। আবারও বলি, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তবে এখানে একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রম এর নাম কি? ব্যতিক্রমটা হচ্ছে কুমির। অর্থাৎ কুমির একটা সরীসৃপের আন্ডারের প্রাণী, কিন্তু কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এর বাইরে যদি বলি, পাখি আর স্তন্যপায়ী। পাখি, যত পাখি আছে আর যত স্তন্যপায়ী আছে, তো স্তন্যপায়ীর ভিতর কারা পড়ে? মানুষ পড়ে। তাইলে পাখি এবং স্তন্যপায়ী গুলার 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। সরীসৃপের অসম্পূর্ণ 4, মাছের 2 প্রকোষ্ঠ, উভচরের হচ্ছে 3 প্রকোষ্ঠ। ফলে আমরা দেখতে পাচ্ছি যে কুমিরের ব্যতিক্রম, কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হ্যাঁ, কুমিরের হৃৎপিণ্ড। তাহলে বলো তো সাপের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে বলবা যে সাপের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট। সবাই একটু কমেন্ট করে বলেন, সাপের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলে আসো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? এখন আসো, র্যাডুলা শব্দের অর্থ হচ্ছে রেতি জিহবা। রেতি জিহবা। এইটা কাইন্ড অফ একটু বলি, এটা জিহ্বার মতোই একটা অঙ্গ। তবে
নর্মালি আমাদের জিহ্বাতে দাঁত নাই, তবে এদের এই যে জিহ্বা, এই জিহ্বাতে ছোট 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 দাঁত আছে। এখন ফলে দাঁত দিয়ে যেহেতু কাটাকাটি করা যায়, ফলে এই রেডুলা দিয়ে বা এই রেতিজিহ্বা দিয়ে এই মলাস্কা পর্বের প্রাণীরা কাটাকাটি করতে পারে। তাহলে মলাস্কা পর্বের প্রাণীদের আছে রেডুলা। মলাস্কা পর্বের প্রাণীতে দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রেডুলা আর একটা হচ্ছে ম্যান্টল। মলাস্কা পর্বের প্রাণীতে দুইটা পয়েন্ট কোনোভাবেই ভুল করা যাবে না। ম্যান্টল হচ্ছে ওর আবরণ, অর্থাৎ মলাস্কার প্রাণীর পর্বের যে আবরণ তার নাম ম্যান্টল। তবে ম্যান্টল শুধুমাত্র দেহের আবরণ তৈরি করে এমন না, ম্যান্টল আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করে, ম্যান্টল হচ্ছে শ্বসনের কাজটা করে। তাহলে মলাস্কার শ্বসনের কাজটা কি করে ভাইয়া? মলাস্কার শ্বসনের কাজটা করে হচ্ছে এই ম্যান্টল। এর বাইরে মলাস্কা তুমি জানো যে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব, মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। মলাস্কা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এবং তুমি খেয়াল করলেই দেখবা 5 নম্বর পর্ব যে মলাস্কা এবং 7 নম্বর পর্ব যে আর্থ্রোপোডা, এই দুইটা পর্বের ভিতর একটা মিলও আছে। সেই মিলটা কি বলো? দুইটা পর্বতেই হিমোসিল আছে এবং দুইটা পর্বতেই হিমোসায়ানিন আছে। দুইটা পর্বেই হিমোসিল আছে, দুইটা পর্বেই হচ্ছে সায়ানিন আছে। ঠিক আছে, দুইটা পর্বেই হিমোসিল আছে। হিমোসিল কি? যে গহ্বরের মধ্যে রক্ত থাকে। আর হিমোসায়ানিন কি? হিমোসায়ানিন কাইন্ড অফ রক্তই। তাহলে মলাস্কা এবং আর্থ্রোপোডা দুইটা পর্বেরই কমন হচ্ছে হিমোসিল, হিমোসায়ানিন। মলাস্কা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। আর মলাস্কার ক্ষেত্রে হচ্ছে ম্যান্টল থাকে এবং মলাস্কারই হচ্ছে এই রেতিজিহ্বা বা রেডুলা থাকে। মলাস্কারই হচ্ছে ভাইয়া এই রেতিজিহ্বা বা রেডুলা থাকে। ঠিক আছে, এখন আমাকে বলতে হবে যে মলাস্কার যে রক্ত সংবহন তন্ত্র সেটা কেমন। সবাই একটু কমেন্ট করে আমাকে বলবা যে মলাস্কার যে রক্ত সংবহন তন্ত্র সেটা কেমন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। আমরা দেখতে চাই মাছ পানির নিচে। এখন আমি বলি, মাছ মানেই হচ্ছে ফুসফুস। ঠিক আছে, মাছের শ্বসন অঙ্গ শ্বাস বা শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস। এখন মাছের তো আর সরি আমি মোটামুটি মাথাটা গেছে। মাছ মানেই হচ্ছে ফুলকা, তাহলে মাছ মানেই কি বলছি ভাইয়া? ফুলকা। মাছ মানেই তো ফুসফুস না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মাছ বাদে বাকি যারা আছে, মোটামুটি তুমি যদি বলো যে উভচর, তুমি বলো সরীসৃপ, না তুমি যদি বলো পাখি, তুমি যদি বলো স্তন্যপায়ী, সবারই কিন্তু শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস, তাই তো? সবারই শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস। তবে মাছের ক্ষেত্রে মাছ পানির নিচে, মাছ তো পানির নিচেই থাকে। ফলে একটু খেয়াল করো, এখানে প্রশ্নটা করছে পানির নিচে, তো এই প্রশ্নগুলো দিয়ে তোমার কনফিউজ করে দেওয়ার চেষ্টা করে যে এখানে গেলে ওখানে গেলে, তখন তোমার মনে হবে যে মাছের তো আমি জানি ফুলকা, কিন্তু পানির নিচে তাইলে নিশ্চয়ই অন্য কিছু হবে। তো ব্যাপারটা কিন্তু এমন না। ফলে প্রশ্নের উত্তর যখন দিবা তুমি জটিল করে চিন্তা করবা না, মনে রাখবা প্রশ্ন সহজ হবে। জিওলজির কথা বলতেছি আমি। এবং কখনোই প্রশ্নকে জটিল করে চিন্তা করবা না, খুব সহজভাবে চিন্তা করবা এবং অনেক বেশি ওভার থিঙ্ক করবা না। আমরা অনেক সময় ভাবি যে আরে এগ্রিতে চান্স পাইতে হবে, এগ্রিতে আমাকে বা বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আমাকে এগ্রিতে পড়তে হবে, তাহলে নিশ্চয়ই আমাকে অনেক ভালো পরীক্ষা দিতে হবে। তখন দেখা যায় যে জটিলভাবে চিন্তা করে পারা জিনিস ভুল করে আসি। ফলে তুমি এখন যেভাবে পরীক্ষাগুলো দিচ্ছ, তাই না, এখন তুমি অনেক পরীক্ষা দিচ্ছ, অফলাইনে পরীক্ষা দিচ্ছ, অনলাইনে পরীক্ষা দিচ্ছ। তো এই যে পরীক্ষাগুলো তুমি দিচ্ছ, আচ্ছা 10 তারিখ হচ্ছে তোমাদের মডেল টেস্ট চলতেছে আমাদের ফিজিক্স সেন্টার্সে। এর বাইরে হচ্ছে মেডিলজি গ্রুপে বা পেজে 10 তারিখ আমরা একটা হচ্ছে মডেল টেস্ট নিব এগ্রির উপর, সেটাও তোমরা দিতে পারো। ফলে পরীক্ষা দাও এখন, লাস্ট মোমেন্টে এসে তোমরা হচ্ছে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করো, নাম্বার 1। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যত পরীক্ষা দিবা তত ভালো হবে। শেষ মোমেন্টে পরীক্ষাগুলা দাও, কিন্তু পরীক্ষাগুলা নিয়ে কখনোই ওভার থিঙ্ক করবা না যে আমার নাম্বার কম আসতেছে বেশি আসতেছে, ডাজন্ট ম্যাটার। তোমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে এসে যেন তুমি সহজ জিনিসগুলা, জানা জিনিসগুলো ভুল না করো। কারণ এখন পরীক্ষার যে তোমার যে র্যাঙ্কিং আছে, র্যাঙ্কিং এ অনেক উলট পালট হয়।
তোমার এগ্রির পরীক্ষায় কিন্তু র্যাঙ্কিং অনেক উলটপাট হতো। এর আগে তুমি আরো পরীক্ষা দিছো, এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষা দিছো, অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাগুলো তোমরা দিছো। পরীক্ষাগুলোতে তোমরা দেখছো যে তুমি কোচিং এ পরীক্ষা দিতা, অনলাইনে যে পরীক্ষা দিতা, সেই পরীক্ষার র্যাঙ্কিং এর সাথে কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষার র্যাঙ্কিং এর অনেক উলটপালট হয়েছে, তাই না? ঠিক এগ্রিতেও ঠিক তাই হবে। ফলে যাদের নাম্বার একটু কম আসতেছে তারা একদম হতাশ হইও না। পরীক্ষার হলে ভালো একটা পরীক্ষা দিলে অবশ্যই পরীক্ষা ভালো হবে। পরীক্ষা আসলে খারাপ হওয়ার কোনো আসলে সুযোগ নাই। আচ্ছা, তাহলে মাছ পানির নিচে, আচ্ছা আমরা বুঝলাম। তাহলে মাছ বাদে, তাহলে মাছ বাদে বাকি সবাই কিভাবে শ্বসন সম্পন্ন করে বলো? মাছ বাদে বাকি সবাই কিন্তু ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে। আচ্ছা, তরুণাস্থিময় হাঙর মাছ, এটা হাঙর হবে। তো তরুণাস্থিময় হাঙর মাছে কোন ধরনের আইস থাকে? এখন তোমাকে একটু বলি, তরুণাস্থিময় মানে হচ্ছে কন্ড্র, এই যে কন্ড্র, কন ওয়েট কন্ড্রো ইকথিস। তো এখানে একটু বলি, কন্ড্রো মানেই হচ্ছে তরুণাস্থি, ফলে আর ইকথিস মানে হচ্ছে মাছ। যেমন ইকথিওলজি, এটা হচ্ছে মাছ নিয়ে পড়াশোনা করলে সেটাকে ইকথিওলজি বলে। কন্ড্রো মানে তরুণাস্থি, তাহলে কন্ড্রিকথিস মানে তরুণাস্থি যুক্ত মাছ। তো এইটা আছে হচ্ছে হাঙর, সবচেয়ে কমন উদাহরণ কিন্তু হাঙর। হ্যাঁ, স্টিং রে আছে, তবে সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে তরুণাস্থি মানে হচ্ছে হাঙর। এখন তুমি জানো যে মাছকে আমরা ভাগ করি কন্ড্রোকথিস, অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি আর হচ্ছে সার্কোপটেরিজি, তাই তো? সার্কোপটেরিজি। এখন যখনই আইসের কথা বলছে, তুমি অলরেডি জানো যে কন্ড্রিকথিসের আইস হচ্ছে প্লাকয়েড, কন্ড্রিকথিসের আইস হচ্ছে প্লাকয়েড। আচ্ছা, তো অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজির আইস আইস হচ্ছে কিছু মাছের আইস সাইক্লয়েড, অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে কিছু মাছের আইস সাইক্লয়েড, কিছু মাছের আইস হচ্ছে টিনয়েড। আর সার্কোপটেরিজি যারা, অ্যাক্টিনোপটেরিজি মানে কি? অ্যাক্টিন মানে হচ্ছে রশ্মি। হ্যাঁ, তো এই যে অ্যাক্টিনোপটেরিজি, এদের হচ্ছে মানে পাখনা রশ্মিযুক্ত। হ্যাঁ, এদের পাখনা হচ্ছে রশ্মিযুক্ত। আর এই সার্কোপটেরিজি যারা, সার্কো মানে মাংস, তাহলে এদের পাখনাগুলো হচ্ছে মাংসল পাখনা, মানে পাখনাগুলোতে মাংস মাংস একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো অ্যাক্টিনোপটেরিজি যারা, ম্যাক্সিমাম মাছই কিন্তু অ্যাক্টিনোপটেরিজির মধ্যে, অর্থাৎ প্রাণী টোটাল যে মাছ আছে পৃথিবীতে তার 95 থেকে 96% মাছই কিন্তু অ্যাক্টিনোপটেরিজির আন্ডারে। তাহলে কিছু মাছ সাইক্লয়েড, কিছু মাছ হচ্ছে টিনয়েড। কি বলছি? কিছু মাছ সাইক্লয়েড, কিছু মাছ হচ্ছে টিনয়েড। যেমন সাইক্লয়েডের কথা যদি বলি, তাহলে কোন মাছের নাম আসবে বলো তো? রুই মাছ। তুমি রুই মাছ পড়ছো। আবার টিনয়েডের কথা বললে কই মাছ কিন্তু টিনয়েড। হ্যাঁ, তাহলে রুই মাছটা হচ্ছে সাইক্লয়েড। অ্যাক্টিনোপটেরিজির কথা বলতেছে, অ্যাক্টিনোপটেরিজির কিছু সাইক্লয়েড কিছু টিনয়েড। রুই মাছটা সাইক্লয়েড, কই মাছটা হচ্ছে টিনয়েড। আর সার্কোপটেরিজির মাছগুলো কি ভাইয়া? গ্যানয়েড। সার্কোপটেরিজির যে মাছ তাদের আইস হচ্ছে গ্যানয়েড ধরনের আইস। আর কন্ড্রিকথিসের আইস হচ্ছে, কন্ড্রিকথিসের আন্ডারে এই হাওর, এটার আইস হচ্ছে ভাইয়া প্লাকয়েড আইস। কন্ড্রিকথিসের আইস কি আইস বললাম? আইসটা হচ্ছে প্লাকয়েড আইস। ঠিক আছে? না, শর্টের বাইরের চ্যাপ্টার গুলা এখন পড়ার দরকার নাই, ঠিক আছে? তুমি যদি আগে পড়ে থাকো তাহলে পড়ছো, এখন শর্টের বাইরে কোনো পড়ার দরকার নেই। যদি পড়ে থাকো তাহলে পড়ছো, এখন শুধু মানে শর্ট গুলা পড়ো, এখন শুধু শর্ট পড়লেই হচ্ছে। আচ্ছা, কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী? এখন একটু বলি যে সিলভার ফিশ একটা মাছ আছে, সিলভার কার্প, সিলভার কার্প একটা মাছ আছে। এখন এটা কার্প জাতীয় মাছ, যেমন তুমি রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, এগুলা কিন্তু কার্প জাতীয় মাছ। এবং এই সিলভার কার্প অবশ্যই আর্থ্রোপোডা, সরি, এই সিলভার কার্প অবশ্যই হচ্ছে তোমার কি বলা যায়, স্তন্যপায়ী বা সরি হচ্ছে আমাদের কি বলা যায় এটাকে, ওই কর্ডাটার। সিলভার কার্প অবশ্যই হচ্ছে কর্ডাটার আন্ডারে। আচ্ছা, এটা গেল। এখন হাইড্রা জেলিফিশ, এগুলো হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, অর্থাৎ 2 নম্বর পর্বের প্রাণী। হাইড্রা জেলিফিশ হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী বা 2 নম্বর পর্বের প্রাণী। এখন ইস্টার, নামের সাথে যদি ইস্টার পাও, তুমি একাইনোডার্মাটা পর্ব যেটা দেখছো 8 নম্বর পর্ব, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা, এই 8 নম্বর পর্বের ক্ষেত্রে খেয়াল করছো যে নামে আছে হচ্ছে সমুদ্র তারা। সমুদ্র তারা না? তো নামের সাথে যদি সমুদ্র পাও মানে সি, আবার নামের সাথে যদি তারা পাও স্টার, তাহলে বুঝবা যে এরা হচ্ছে 8 নম্বর পর্বের প্রাণী। হ্যাঁ, তো হচ্ছে এইটা গেল। তারপর হচ্ছে গোল্ড ফিশ। এখন গোল্ড ফিশ কিন্তু আমাদের কর্ডাটা পর্বেরই প্রাণী। গোল্ড ফিশ হচ্ছে কর্ডাটা পর্বেরই প্রাণী। কিন্তু সিলভার ফিশ আসলে আমি বলি যে এটা আসলে মাছ না, এটা দেখতে কিছুটা মাছের মতো, তাই এটার নাম দিছে সিলভার ফিশ। কিন্তু এটা আসলে একটা পোকা। আর পোকাগুলা, পতঙ্গগুলা, এটা একটা পতঙ্গ। তো পতঙ্গগুলা কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। সিলভার ফিশ হচ্ছে একটা পতঙ্গ। এই পতঙ্গটা আসলে বইয়ের পাতা ফুটা করে। তাহলে এই পতঙ্গটার কাজ কি? বইয়ের পাতা ফুটা করা। এই পতঙ্গটার কাজ হচ্ছে বইয়ের পাতা ফুটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আশা করি এইটা বুঝতে পারছি।
এখন চলে আসো আমরা নেক্সটে, রশ্মিময় পাখনাযুক্ত মাছ। তো একটু আগে আমরা দেখলাম যে তরুণাস্থিযুক্ত মাছ বললে কন্ড্রোইকথিস। আচ্ছা, অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিন মানেই হচ্ছে রশ্মি। খেয়াল করো এই নামগুলো একটু ভাঙলেই তুমি কিন্তু তোমার জন্য হয়ে যাচ্ছে। কন্ড্রো মানে হচ্ছে তরুণাস্থি, অ্যাক্টিন মানে রশ্মি, সার্কো মানে মাংস। তখন যদি বলতো মাংসল পাখনা বিশিষ্ট মাছ কোনটা, সার্কোপটেরিজি। যদি বলছে রশ্মিযুক্ত পাখনা বিশিষ্ট, তাইলে রশ্মিযুক্ত হচ্ছে এই অ্যাক্টিনোপটেরিজি। রশ্মিযুক্ত হচ্ছে ভাইয়া কোনটা, রশ্মিযুক্ত হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। তাহলে রশ্মিযুক্ত কোনটা বললাম, রশ্মিযুক্ত বললাম অ্যাক্টিনোপটেরিজি। আচ্ছা ঠিক আছে, এখন চলে আসো আর্থ্রোপোডার দেহগহ্বর কি কি বলে। তো সিলোম নিয়েই বিশাল একটা পড়াশোনা আছে, তোমরা জানো যে সিলোমেরই তিনটা ভাগ আছে। একটা হচ্ছে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, তারপর হচ্ছে সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট, আর লাস্টেরটা হচ্ছে ইউসিলোমেট। অর্থাৎ সিলোমের তিনটা ভাগ আছে। তোমরা জানো যে প্রাণী জগতের যে পর্বগুলো আছে এর মধ্যে 1 নাম্বার পর্ব, 2 নাম্বার পর্ব, 3 নাম্বার পর্ব, অর্থাৎ পরিফেরা, নিডারিয়ার, প্লাটিহেলমিনথেস, এই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট। এরপরে 4 নাম্বার পর্ব যেটা, 4 নাম্বার পর্ব হচ্ছে, আচ্ছা ওয়েট, আচ্ছা ঠিক আছে, 4 নাম্বার পর্ব হচ্ছে সিউডোসিলোমেট, আর 5 থেকে 9 নাম্বার পর্ব এরা হচ্ছে ইউসিলোমেট। তাহলে সিলোমের ক্ষেত্রে আর্থ্রোপোডার, প্রথমত একটু বলি সিলোমের যে ব্যাপারটা। তবে আর্থ্রোপোডার যে দেহ গহ্বর, এখন একটু খেয়াল করো ভাইয়া, হিমোসিল আমি তোমাকে বলছিলাম যে 5 আর 7 নাম্বার পর্বে থাকে হচ্ছে হিমোসিল। তাহলে মলাস্কার আর্থ্রোপোডার ক্ষেত্রে হচ্ছে হিমোসিল। আর সিল শব্দের অর্থই হচ্ছে গহ্বর, সিল শব্দের অর্থই হচ্ছে গহ্বর। অর্থাৎ দেখো যে তুমি ঘাসফড়িং এর কথা যদি বলো, ঘাসফড়িং এ তোমার মনে আছে, ঘাসফড়িং এ কিন্তু সিলোমও আছে, হিমোসিলও আছে। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল করবা যে সিলোম, সিলোমের মধ্যে রক্ত থাকে না, সিলোমের মধ্যে হচ্ছে রক্ত থাকে না। এই হিমোসিল যেটা এর মধ্যে হচ্ছে রক্ত থাকে, হিমোসিল যেটা এর মধ্যে হচ্ছে রক্ত থাকে। এবং ঘাসফড়িং এর দেহ গহ্বরকে হচ্ছে হিমোসিল বলে, ঘাসফড়িং এর দেহ গহ্বরকে। এবং গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, যেটার বাংলা নাম হচ্ছে পরিপাক গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর, এই গহ্বর থাকে হচ্ছে হাইড্রাতে, অর্থাৎ 2 নাম্বার পর্বে। হাইড্রা বা নিডারিয়া পর্বে থাকে হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার বা পরিপাক সংবহন গহ্বর, অর্থাৎ এখানে পরিপাক হয়, অর্থাৎ পরিপাক হয় হচ্ছে এই গহ্বরে। তাহলে এটা থাকে 2 নাম্বার পর্বে, হিমোসিল থাকে 5 আর 7 নাম্বার পর্বে। সিলোমের ব্যাপারটা দেখলাম যে সিলোম নাই, অ্যাসিলোমেট 1, 2, 3 নাম্বার পর্ব, সিরোসিলোমেট হচ্ছে 4 নাম্বার পর্ব, আর 5 থেকে 9 নাম্বার পর্ব হচ্ছে ইউসিলোমেট। আর অন্য নালী তো তোমরা চিনো। আচ্ছা ঠিক আছে, যেই নালী দিয়ে খাবার হচ্ছে তোমার পাকস্থলীতে আসে। ওকে, এখন চলে আসো ম্যান্টল নামক পাতলা। একটা জিনিস খেয়াল করো তো, যে এই অধ্যায়ে তো পড়াশোনার কোনো অভাব নাই, তাই না, অনেক পড়া, প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস অনেক বড় চ্যাপ্টার। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করছো যে এই বাউ, আমি মেইনলি আজকে বাউ এর কোশ্চেন, মানে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি আর হচ্ছে তোমার ক্লাস্টারের কোশ্চেন গুলাই নিয়ে আসছি। তুমি খেয়াল করলে দেখবা যে ঘুরে ফিরে একই জায়গা থেকে কোশ্চেন আসতেছে। তুমি দেখো যে তুমি র্যাডুলা নামক কোশ্চেনটা পাইছো, এখন তুমি মেন্টল পাচ্ছ। দুইটাই হচ্ছে মলাস্কার, মলাস্কার সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো বৈশিষ্ট্য হচ্ছে র্যাডুলা আর মেন্টল। দেখো এইটা থেকেই প্রশ্ন আসছে, ঠিক আছে। তাহলে মেন্টল হচ্ছে মলাস্কার পাতলা আবরণ, মেন্টল হচ্ছে মলাস্কার পাতলা আবরণ। এবং এই জন্য বুদ্ধি করে পড়লে দেখবা কি যে পড়া অনেক কমে যাচ্ছে, কিন্তু তোমার কমন চলে আসবে। তো এই জন্য হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে। ঘুরে ফিরে দেখবে যে কিছু জায়গা থেকে প্রশ্ন আসতেছে, এর বাইরে থেকে আসতেছে না। অন্যান্য অধ্যায় এটা আরো বেশি প্রকট। যেমন তুমি শ্বাসক্রিয়া ও শ্বসনের ক্ষেত্রে দেখবা যে ফুসফুসের গঠন, যেমন অ্যালভিওলাস, এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে। আর হচ্ছে ওই শ্বসন গ্যাস পরিবহন এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এই দুইটা জায়গা থেকে সব প্রশ্ন চলে আসতেছে। হ্যাঁ, 5 নম্বর অধ্যায়ের কথা যদি বলি, তুমি যে 7 নম্বর অধ্যায় দেখো, চলনা অঙ্গ চালনা, ঘুরে ফিরেই দেখবা যে কোনো ডিপ কোশ্চেন নাই। সব হচ্ছে ধরো যে বোনস গুলো আছে, কোনটা ছোট হাড়, কোনটা বড় হাড়, তারপর হচ্ছে এই জায়গার হাড় কোনটা, ওই জায়গার হাড় কোনটা, কোনটা বিউটি বোন, হ্যাঁ কোনটা কলার বোন, হ্যাঁ এতটুকুই আসতেছে। মানে এই হাড়ের কোনটা, এই মেরুদণ্ডের হাড় কয়টা, এইগুলাই আসতেছে ঘুরে ফিরে, এর বাইরে কিছু আসতেছে না। হ্যাঁ, এরপর হচ্ছে চলনাঙ্গ চলনে আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে না, ওই যে কি জানো, ভুলে গেলাম, আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আমি যদি বলি 11 নম্বর অধ্যায় জিনতত্ত্ব বিবর্তন। তো জিনতত্ত্ব বিবর্তন অনেক বড় অধ্যায়, কিন্তু ঘুরে ফিরে দেখবা যে প্রশ্ন আসতেছে কই থেকে, আমি বলি তোমাকে একটু। প্রথম সূত্র কি কি নাম আছে তার অনুপাত কি, দ্বিতীয় সূত্র কি কি নাম আছে তার অনুপাত কি। এরপরে তুমি দেখবা যে কোশ্চেন আসতেছে হচ্ছে তার ব্যতিক্রমগুলা, এবং ব্যতিক্রমগুলাতে কিভাবে প্রশ্ন আসতেছে, প্রথম সূত্রের ব্যতিক্রমগুলা কি কি, সেই নামগুলা, তাদের অনুপাত কি, ব্যতিক্রমগুলোর অনুপাত কি, এবং তার এক্সাম্পলটা কি, এই আসতেছে। এর বাইরে দু একটা সংজ্ঞা আছে ওখানে। হ্যাঁ,
যে ধরো কি বলা যায়, লিথাল জিন কি, লিথাল জিনের সংজ্ঞা কি, এগুলা। এখন আর যেটা আসতেছে সেটা হচ্ছে লিথাল জিনের যে ব্যতিক্রমগুলো আছে, বর্ণান্ধতার যে ব্যতিক্রমগুলো আছে, এইগুলাই আসতেছে। এর বাইরে হচ্ছে একটু ওই ক্রসিং আসে, যে ধরো বাবা অন্ধ, মানে মা, বাবা বর্ণান্ধ, মা হচ্ছে বাহক, তাহলে তাদের বাচ্চাগুলা কি হবে, এই কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, তারপর আমরা যদি বলি যে বিবর্তনে যেটা আসে, বিবর্তনে হচ্ছে কোন মতবাদ টাকার, এটা খুব আসে, যে কোন মতবাদ টাকার। ঘুরে ফিরে দেখবা যে মানে ম্যাক্সিমাম প্রশ্ন, প্রায় 90% প্রশ্ন, 80 থেকে 90% প্রশ্ন এই জায়গাগুলো থেকে আসতেছে। আচ্ছা আচ্ছা, 3 নম্বর অধ্যায়ের কথা যদি বলি, আমাদের পরিপাক ও শোষণ 3 নম্বর অধ্যায়ে একটা জায়গা তুমি যদি মানে তুমি দেখলেই দেখবা যে ধরো যদি এই জায়গা থেকে 20টা প্রশ্ন আসে, কথার কথা 20টা প্রশ্নের ভিতর 15টা প্রশ্ন আসছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে মানে কোনটার মানে ওই যে পরিপাকের একটা চার্ট আছে না, যে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করতে কি কি এনজাইম লাগে, তারপর হচ্ছে ধরো একটা শর্করা জাতীয় খাদ্য সেটা ভেঙে কিসে পরিণত হচ্ছে, কোন এনজাইমটা এই কাজটা করতেছে, তারপর হচ্ছে পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটা, মুখগহ্বর থেকে নিঃসৃত এনজাইম কোনটা, এই চার্ট থেকে সব প্রশ্ন আসতেছে। তুমি মানে ওই অধ্যায়ের মানে 70% কোশ্চেন দেখবা যে খালি এই এক চার্ট থেকে আসছে। তাইলে তুমি একটু খেয়াল করো যে তাইলে তুমি যদি এই চার্ট থেকে প্রশ্ন ভুল করো, তাইলে বুঝবা যে ভাইয়া আমি আসলে তোমার স্ট্র্যাটেজিতে ভুল আছে, এই চার্ট থেকে প্রশ্ন ভুল করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। না, আজকে হচ্ছে জিওলজিটাই হচ্ছে আজকে জিওলজিটা হচ্ছে কালকে হচ্ছে তোমার ইয়া হবে। আজকে জিওলজি হচ্ছে আজকে রাত্রে 9টায় হচ্ছে সুমনের ক্লাস আছে। সুমন মনে হয় ম্যাথ বা ফিজিক্সের ক্লাস নেবে। তারপর হচ্ছে এরপর আরো ক্লাস আছে, সবাই ক্লাস নেবে। তাহলে মেন্টল নামক পাতলা আবরণে কোন প্রাণীর দেহ আবৃত থাকে? তাহলে মেন্টল নামক পাতলা আবরণে কোন প্রাণীর দেহ আবৃত থাকে ভাইয়া? মলাস্কা। মলাস্কা। তাহলে মলাস্কা হচ্ছে মেন্টল আর র্যাডুলা। মলাস্কা হচ্ছে মেন্টল আর হচ্ছে র্যাডুলা। তাহলে ফ্যাসিওলা হেপাটিকা, এখানে একটু বলি যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু কঠিন প্রশ্ন। এখন তুমি ধরো এই প্রশ্নটা ধরে বুঝলা, ভাবলা যে ভাইয়া এখন তাইলে তো কঠিন প্রশ্ন করে, হ্যাঁ করে। ধরো 15টা প্রশ্ন আসছে, 15টা প্রশ্নের তোমার 13টা বা 14টা প্রশ্ন হবে পানির মতো সহজ। আবারও বলি পানির মতো সহজ, এবং তুমি পাবা চান্স পাবা কিনা এটা ডিপেন্ড করে 13-14টা পারলা কিনা। ওই এক বা দুইটা প্রশ্ন, যে দুইটা প্রশ্ন হয়তো একটু ঝামেলার, একটু কঠিন করছে, ওই দুইটা প্রশ্ন আমার পারা লাগবে না। হ্যাঁ, মানে এই প্রশ্নটা আসলে একটু কঠিন প্রশ্ন। যে মলাস্কার, এটা বইতে আছে, এমন না যে বইতে নাই। যেমন এই যে ফ্যাসিওলা হেপাটিকা, এটা হচ্ছে যকৃৎ কৃমি, তাই না? এটা হচ্ছে যকৃৎ কৃমি, অর্থাৎ 3 নম্বর পর্বের প্রাণী, তাই তো? আমাদের প্লাটিহেলমিনথিসের ইয়া। এখন প্লাটিহেলমিনথিসকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, মানে ওর কয়েকটা ইয়া আছে। প্লাটিহেলমিনথিসের আবার কয়েকটা ভাগ আছে। তো সেই ভাগগুলার এইগুলা। তো তার ভিতর এই যে ট্রাপা, এই ট্রেমাটোডা, হ্যাঁ, এই ট্রেমাটোডা হচ্ছে যকৃৎ কৃমি বা ফ্যাসিওলা হেপাটিক। আবার 3 নম্বর পর্বের আরেকটা আছে হচ্ছে তোমার ফিতা কৃমি, আর একটা হচ্ছে ফিতা কৃমি। যেমন প্লাটিহেলমিনথিস, এটা হচ্ছে চ্যাপ্টা যেগুলা। তো চ্যাপ্টা হচ্ছে তোমার এই যকৃৎ কৃমিটা চ্যাপ্টা, আর ফিতা কৃমিটা চ্যাপ্টা। একটা ফিতা, তুমি একটা ফিতা ধরো, ফিতা তো চ্যাপ্টাই হয়। আচ্ছা, তাহলে ফিতা কৃমি হচ্ছে এই সেস্টোডা, ফিতা কৃমি হচ্ছে সেস্টোডা। হ্যাঁ, তাহলে এটা গেল। তাহলে কোনটা সমগোত্রীয় না, এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই প্রচন্ড আসে। কোনটা সমগোত্রীয় না এইটা বলতে বোঝায় যে এটা একটা হইতে পারে যে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে একই পর্বের না কোনটা। তো তোমাকে একটু দেখাই জিনিসটা, একটু বুঝো। তো ইলিশ একটা মাছ, মৃগেল একটা মাছ, হাঙরও মাছ, কিন্তু তিমি, এখন একটু বলি যে তিমি আর বাদুড় এই দুইটা একটু স্পেশালি খেয়াল করবা। তিমি আর বাদুড় এই দুইটা হচ্ছে স্তন্যপায়ী। স্তন্যপায়ী অর্থাৎ এরা মায়ের দুধ খায়, আর যখনই স্তন্যপায়ীর আন্ডারে কেউ পড়তেছে তারা হচ্ছে ম্যামালিয়া, যেমন আমরা ম্যামালিয়া। ঠিক আছে? তাই তিমি আর বাদুড় আসলে, তিমিকে বাদুড় বলা মানে তিমিকে মাছ বলা যাবে না, বাদুড়কে হচ্ছে পাখি বলা যাবে না। তাহলে কি বলছি, তিমিকে মাছ বলা যাবে না, বাদুড়কে পাখি বলা যাবে না। আর সিলভার ফিশ হচ্ছে কোন পর্বের প্রাণী? সবাই একটু কমেন্ট করে বলো, সবাই একটু আমাকে কমেন্ট করে বলো। আর সিলভার ফিশটা কোন পর্বের প্রাণী? সিলভার ফিশ কোন পর্বের প্রাণী? আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে চলে আসো কোনটিকে মাছ না বললে ভুল হবে। দেখো এই ধরনের প্রশ্ন আবার ভয় পাওয়া যাবে না। মাছ না বললে ভুল হবে মানে কোনটা মাছ? ক্লিয়ার? দেখো মাছ বলি নাই, তাইলে আমি ভুল করছি, তাইলে আমাকে মাছ বলতে হবে। ব্যাপারটা বুঝছো? যদি পরীক্ষায় এত মাথা কাজ করে না অনেক সময়, পরীক্ষায় আসলে মাথা অনেক সময় গরম থাকে, প্রশ্ন দেখলে উল্টায় যায়। তো এই জন্য কোনটাকে মাছ না বললে ভুল হবে, এখানে আসলে তোমাকে খেয়াল রাখতে হবে যে কোনটা মাছ। তো এখানে একটু চলো আমরা দেখি। তো তিনি একটু আগেই দেখলাম যে তিনি আসলে মাছ না। আর চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের, তাই না? সিলভার ফিশ, চিংড়ি, এগুলো সব আর্থ্রোপোডা পর্বের। আচ্ছা, এটাও মাছ না। আর তারার ক্ষেত্রে আমরা জানি, ওই যে বললাম যে সমুদ্র তারা, নামের সাথে যদি সমুদ্র আর তারা থাকে
তাহলে তারা 8 নম্বর পর্বের বা একাইনোডা পর্বের প্রাণী, এরাও মাছ না। তাহলে বাউস, এই বাউসটা আমাদের দেশে, আমি জানি না তোমাদের দেশে কি বলে, আমাদের দেশে বলে কাইল বাউস। হ্যাঁ, আমি হচ্ছে বাগেরহাট রিজিয়নের মানুষ, তো আমাদের এলাকায় বলে কাইল বাউস, কি বলে কাইল বাউস। হ্যাঁ, তো বেশ পরিচিত একটা মাছ, তো এটা একটা মাছ। তো ঠিক আছে। আচ্ছা, তো এরপরে চলে আসো, প্রাণীবিজ্ঞানের কোন শাখায় উভচর সরীসৃপ প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়? কি বললাম, প্রাণীবিজ্ঞানের কোন শাখায় উভচর সরীসৃপ। তো এইখানে আসলে বেশ কিছু ব্যাপার আছে, হ্যাঁ, যে কোথায় কি নিয়ে আলোচনা করা হয় এটা নিয়ে বেশ ভালোই প্যাচ লাগে, এবং এইটা আসলে তোমার জানা দরকার, কারণ এইটা নিয়ে এমন একটা প্যাচ লাগে যে দেখো, তোমার এখানে যদি আমরা হারপেটোলজি বলি, হারপেটোলজি হচ্ছে উভচর সরীসৃপ, এবং তোমার যে পর্বগুলো আছে তোমার পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, তুমি খেয়াল করলেই দেখবা যে এই পর্বগুলোর সাথে এই জিনিসগুলো না কানেক্টেড। হ্যাঁ, ওই পর্বের নাম থেকেই এই যে নামকরণ, সেই নামকরণটা চলে আসছে। যেমন এই যে অর্নিথোলজি, অর্নিথোলজি মানে কি বলতো? অর্নিথোলজি মানে হচ্ছে পাখি, এই যে অর্নিথো মানে হচ্ছে পাখি। হ্যাঁ, তো অর্নিথোলজি হচ্ছে পাখিবিদ্যা। তো অ্যান্টোমোলজি, এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে অ্যান্টোমোলজি। অ্যান্টোমোলজি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের। তাহলে আর্থ্রোপোডা পর্বের অর্থাৎ 7 নম্বর পর্বের নিয়ে আলোচনা করলে সেটা হচ্ছে অ্যান্টোমোলজি। হ্যাঁ, তাহলে 7 নম্বর পর্ব নিয়ে আলোচনা করলে সেটা হচ্ছে অ্যান্টোমোলজি, এবং এই 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করলে সেটা হচ্ছে কনকোলজি। 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করলে সেটাকে কি বলে ভাইয়া? কনকোলজি। ঠিক আছে, তাহলে আশা করি আমরা, এবং একটু বলি যে এই যে মেলাকোলজি, এই যে 5 নম্বর পর্ব কনকোলজি বলে, আবার এটাকে মেলাকোলজিও বলে, কিন্তু এটাকে মেলাকোলজিও বলে। হ্যাঁ, কনকোলজি বা মেলাকোলজি, যদিও এই যে আলোচনা, এই আলোচনা আমাদের হাজারি স্যার না, সরি, আমাদের হচ্ছে আজমল স্যারের বইতে খুব এই আলোচনাটা আসলে ওইভাবে নাই। তারপরে হচ্ছে এতটুকু জানলে চলতেছে, এতটুকু একটু জানো তাহলেই চলতেছে। এর বাইরে যদি তুমি জানতে চাও, খুব বেশি জানার দরকার নেই, দুই একটা একটু জানতে পারো। যেমন এখানে কিন্তু, যেমন ম্যামালজি, ম্যামালজি, আর ম্যামালজি মানে কি বলতো? স্তন্যপায়ী। ম্যামালজি মানে হচ্ছে ভাইয়া স্তন্যপায়ী। তাহলে টোটালি জিনিসটা আসলে এইভাবেই আসতেছে। হ্যাঁ, ম্যামালজি মানে হচ্ছে, যেমন নেমাটোলজি, নেমাটোলজি মানে কি? নেমাটোলজি মানে নেমাটোডা পর্বের প্রাণীদের নিয়ে আলোচনা, যেটা ফলে তুমি মোটামুটি আইডিয়া দেখেও আইডিয়া করতে পারবো অনেক সময়। আর যদি কোনোভাবে মানে ওইভাবে আইডিয়া করতে না পারো, একটু বলি, আমি আবারও একই কথা রিপিট করি, যে যেই প্রশ্নগুলা আজমল স্যারের বইতে আছে এবং একেবারে টপ মানে মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা, তুমি অলরেডি জানো, হ্যাঁ, সেই জিনিসগুলাই তোমার পারা দরকার। এরকম একটা দুটো প্রশ্ন যদি ভুল যায় তাহলে কিচ্ছু যাবে আসবে না, এই কথাটা মাথায় রেখো। এইটা কখনো মনে করবে না যে আমাকে সব পারতে হবে, হ্যাঁ, যে এই প্রেশার নিয়ে যাবা না যে বায়োলজিতে আমাকে 30টাই পারতে হবে, কারণ যেহেতু আমি মেডিকেল অ্যাসপিরেন্ট, বায়োলজি 30টা না পারলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। এই চিন্তা করে মেডিকেল ভর্তি পরীক্ষা, মানে মেডিকেল না, এগ্রির পরীক্ষা হলে যাবা না। কেন যাবা না আমি বলি, কোনো কারণে একটা ভুল যাইতে পারে, কোনো কারণে একটা খুব কঠিন প্রশ্ন চলে আসতে পারে, দুইটা খুব কঠিন প্রশ্ন চলে আসতে পারে, তখনই তুমি আসলে দেখা যাচ্ছে যে ওইখানেই ডিপ্রেশনে পড়ে যাচ্ছ। হ্যাঁ, তো এই জন্য আগে থেকে কোনো মেন্টাল সেট আপ নিয়ে যাবা না যে আমাকে এত পাইতে হবে, আমাকে এই করতে হবে। প্রশ্ন দেখে উত্তর করবা, এবং তোমার মাথায় থাকবে একটা জিনিস, আমি যা পারি আমি যেন তাই লিখে আসতে পারি, আমি যা পারি শুধু তাই লিখে আসবো, যা পারি না সেগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, তাহলে তুমি পরীক্ষার হলে ভালো করবা। আচ্ছা, ঠিক আছে, কোন প্রাণীর স্বাভাবিক মৃত্যু নাই? আচ্ছা, এটা তোমরা সবাই জানো, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই। এটা কে বলছে? ট্রেমলে বলছে, ট্রেমলে। তাহলে ট্রেমলে বলছে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই, এবং এইটা হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা। এই ব্যাপারটাকে বলে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা, এই ব্যাপারটাকে বলে হচ্ছে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা। মিথজীবিতার উদাহরণ কোনটা? আচ্ছা, একটা ব্যাপার আছে, লাইকেন, লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক, তাই তো? লাইকেন হচ্ছে শৈবাল প্লাস ছত্রাক, শৈবাল এবং ছত্রাক মিলিতভাবে তৈরি করা হচ্ছে লাইকেন। লাইকেন কিন্তু একটা মিথজীবিতের উদাহরণ। আর একটা আছে সবুজ হাইড্রা এবং জুকুলারেলা, এটা হচ্ছে এককোষী একটা শৈবাল। এই জুকুলারেলা হচ্ছে এককোষী শৈবাল। আর মিথজীবিতা মানে কি? মিথজীবিতা মানে আমিও তোমার উপকার করব, তুমিও আমার উপকার করবা, মানে দুইজন যখন একসাথে থাকে দুইজনই দুইজনের উপকার করে। সবুজ হাইড্রা এবং জুকুলারেলা এটাকে বলা হয় মিথজীবিতা। আচ্ছা, মশা মানুষের সম্পর্ক কি মিথজীবিতা? বলো, মশা মানুষের কি উপকার করে? বলো, মশা মানুষের কি উপকার করে? আচ্ছা, তাহলে হাইড্রার অমরত্বের ব্যাখ্যা দেন ট্রেমলে, এটা আমরা দেখে আসছি অলরেডি। হাইড্রার অমরত্বের ব্যাখ্যা দেন হচ্ছে ট্রেমলে। আচ্ছা, তাহলে হিপনোটক্সিন হাইড্রার কোথায় থাকে? তো হাইড্রার নিউরোসাইট নামে কোষ আছে, তোমরা জানো। নিউরোসাইটের গঠনটা কিন্তু ভাইয়া খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? নিউরোসাইটের গঠন খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। নিউরোসাইটের অনেকগুলো অংশ আছে, নিউরোসাইটের অংশগুলো দেখবা, সেই অংশগুলোর একটা হচ্ছে নেমাটোসিস্ট।
নিউরোসাইটের যে অংশগুলো আছে তার একটা হচ্ছে নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টে থাকে হচ্ছে হিপ্রোটক্সিন। হিপ্রোটক্সিন কি? হিপ্রোটক্সিন একটা বিষাক্ত পদার্থ, কি দিয়ে তৈরি? প্রোটিন প্লাস ফেনলে তৈরি, প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি। তাহলে আবারও বলি, হাইড্রার যে কোষগুলার একটা হচ্ছে নিউরোসাইট কোষ। নিউরোসাইট কোষ হচ্ছে, নিউরোসাইট কোষের একটা অংশ হচ্ছে নেমাটোসিস্ট, এবং এই নেমাটোসিস্টে থাকে হচ্ছে প্রোটিন এবং ফেনলে তৈরি হিপ্রোটক্সিন। নেমাটোসিস্টে থাকে হচ্ছে প্রোটিন এবং ফেনলে তৈরি হিপনোটক্সিন। তাহলে মনে থাকবে নেমাটোসিস্টে থাকে হচ্ছে প্রোটিন এবং ফেনলে তৈরি হিপনোটক্সিন। আচ্ছা ঠিক আছে, এরপরে চলে আসো হাইড্রার নেমাটোসিস্টের যে বিষাক্ত পদার্থ থাকে আমরা অলরেডি দেখে ফেলছি। তাহলে তুমি জিনিসটা খেয়াল করো যে ঘুরে ফিরে ওই একই প্রশ্ন উল্টায় পাল্টায় আসতেছে। কত প্রশ্ন করা যায়, শত শত প্রশ্ন করা যায়, কিন্তু ঘুরে ফিরে একই প্রশ্ন উল্টায় পাল্টায় আসতেছে। কোন নেমাটোসিস্টে হিপ্নোটক্সিন থাকে? দেখো, হাইড্রার মোট নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নেমাটোসিস্ট আছে, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নেমাটোসিস্ট আছে 23 ধরনের। এর মধ্যে হাইড্রার দেহে নেমাটোসিস্ট আছে হচ্ছে 4 ধরনের। এই 4 ধরনের হচ্ছে এই 4টা। এর মধ্যে স্টিনোটিল যে গঠনটা, স্টিনোটিলের গঠনটাই আমরা পড়ি। তাহলে তুমি যে নেমাটোসিস্টের যে একটা মানে বা নিউরোসাইট কোষের যে গঠনটা পড়ো, ওটা আসলে স্টিনোটিল। এখন তোমাকে কিন্তু সাথে সাথে ভলভেন্ট, স্ট্রেপ্টোলিন, স্টেরিওলিন এদের গঠন এবং কাজ পড়তে হবে। এদের গঠন এবং কাজ কিন্তু ভাইয়া পড়তে হবে। হ্যাঁ, কোনটার কাজ কি? যেমন এটা হচ্ছে খাদ্যকে পেঁচায় ফেলে, এটা খাদ্যকে পেঁচায় ফেলে। আর স্টেপটোলিন গ্লুটিন্যান্ট আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, এই সবচেয়ে ছোট হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্টটা, আর এই স্টেরিওটিলটা হচ্ছে সবচেয়ে বড়। আর এই স্টেপটোলিন গ্লুটিন্যান্ট আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট নামের সাথে গ্লু আছে, গ্লু মানে আঠা। তাহলে এরা আঠালো পদার্থ ক্ষরণ করে যে খাদ্য সেটার মানে যাকে সে শিকার করবে সেই শিকারকে স্লো করে দেয়। তাহলে আঠালো পদার্থ ক্ষরণ করে শিকারকে স্লো করে দেয় হচ্ছে 3 আর 4। ভলভেন্ট হচ্ছে খাদ্যকে পেঁচায় ফেলে, আর স্টিনোটিল হিপ্নোটক্সিনের মাধ্যমে খাদ্যকে শিকার করে। স্টিনোটিল হিপ্নোটক্সিনের মাধ্যমে খাদ্যকে শিকার করে, কি বললাম? স্টিনোটিল হিপ্নোটক্সিনের মাধ্যমে খাদ্যকে শিকার করে। আচ্ছা, এখন চলে আসো বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক কোন প্রাণী করে। আচ্ছা, এখন এখানে খুবই চমৎকার একটা প্রশ্ন এটা, যে তুমি অলরেডি যদি হাইড্রা পড়ে থাকো তুমি কিন্তু এটা পড়ছো যে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক আছে, অন্তঃকোষীয় পরিপাক আছে, এবং হাইড্রার পরিপাকের ক্ষেত্রে আসলে কোন এনজাইমগুলো লাগে, হাইড্রা কি খাদ্য পরিপাক করতে পারে, কি খাদ্য পরিপাক করতে পারে না। যখন দেখবা যে পরিপাক থেকে প্রশ্ন আসছে তাহলে পরিপাক টপিকটা পড়বা। যেমন হাইড্রার ক্ষেত্রে আমরা যদি পরিপাকের ক্ষেত্রে বলি, হাইড্রা কিন্তু শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না, হাইড্রা শর্করা জাতীয় খাদ্য পরিপাক করতে পারে, আর কিন্তু হাইড্রা হচ্ছে শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া শর্করা আর শ্বেতসারের ডিফারেন্স কি? তোমরা কি বলতে পারবা? শর্করা এবং শ্বেতসার কিন্তু খুব ক্লোজ জিনিস, খুবই কাছাকাছি জিনিস। তো তোমরা কোষ রসায়ন অধ্যায়টা অনেকে পড়ছো, অনেকে পড়ো নাই। তো শর্করা তৈরি হয় হচ্ছে মনোস্যাকারাইড দিয়ে, ডাইস্যাকারাইড দিয়ে, পলিস্যাকারাইড দিয়ে, ঠিক আছে? মানে এই শর্করা, শ্বেতসার এরা সবাই তো হচ্ছে তোমার কি বলে হচ্ছে শর্করা এবং শ্বেতসার এরা সবাই হচ্ছে তোমার মানে শর্করা জাতীয় খাদ্য, এবং এদের গাঠনিক একক হচ্ছে স্যাকারাইড। এদের গাঠনিক একক স্যাকারাইড। তো মনোস্যাকারাইড মানে যেখানে একটা স্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড মানে যেখানে দুইটা স্যাকারাইড আছে, পলিস্যাকারাইড মানে যেখানে অনেকগুলো স্যাকারাইড আছে, মেইনলি নরমালি 10+ স্যাকারাইড আছে, তাকে পলিস্যাকারাইড বলে। তাহলে শর্করাতে 3 রকম স্যাকারাইডই থাকে, শর্করাতে হচ্ছে 3 রকম স্যাকারাইডই থাকে, আর শ্বেতসারে হচ্ছে শুধু পলিস্যাকারাইড থাকে। আচ্ছা, আমাদের আজান দিচ্ছে, আমরা আজান পর্যন্ত
আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেকে বলতেছো যে একটু ভাই ফাস্ট যান, আমি মোটামুটি ঠিক আছে, আমি আর একটু ফাস্ট যাচ্ছি, ঠিক আছে ওকে। তাহলে চলে আসো, ঘাস ফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস মচানোর যে প্রক্রিয়া সেটাকে কি বলে ভাইয়া? মোল্টিং বলে। এখন এই মোল্টিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, একটু বারবার বলি যে খোলস মোচন, খোলস বদলা বা খোলস মোচনকে বলে মোল্টিং। এবং মোল্টিং হয় কোন হরমোনের প্রভাবে? একটু সবাই বলো আমাকে। এক ডাইসন হরমোন। তাহলে মোল্টিং নিয়ন্ত্রণ করে কে? মোল্টিং নিয়ন্ত্রণ করে হচ্ছে ভাইয়া এক ডাইসন হরমোন। মোল্টিং নিয়ন্ত্রণ করে এক ডাইসন হরমোন। কয়বার মোল্টিং মানে খোলস বদলায়? 5 বার। তাইলে কয়বার খোলস বদলায়? 5 বার। এবং আমাকে একটু সবাই এই প্রশ্নটার উত্তর দিবা যে দুইটা খোলস মোচনের মধ্যবর্তী যে দশাটা, দুইটা খোলস মোচনের মধ্যবর্তী যে দশা, এটাকে কি বলে? তাহলে আবারও বলি, খোলস মোচনকে বলে মোল্টিং। মোল্টিং হয় 5 বার। মোল্টিং হয় এক ডাইসন হরমোনের প্রভাবে। মোল্টিং হয় হচ্ছে এক ডাইসন হরমোনের প্রভাবে। আবারও বলি, মোল্টিং হয় এক ডাইসন হরমোনের প্রভাবে। এবং আচ্ছা ঠিক আছে, এটা আমাদের শেষ। এখন চলে আসো ঘাস ফড়িং এর অভিপোজিটর। অভিপোজিটর হচ্ছে ডিম পাড়ার অঙ্গ। তাহলে ডিম পাড়ার অঙ্গ। এবং এই ঘাস ফড়িং এর অভিপোজিটর ডিম পাড়ে কি পুরুষ নাকি স্ত্রী ঘাস ফড়িং? ঘাস ফড়িং অবশ্যই স্ত্রী ঘাস ফড়িং ডিম পাড়ে। এবং এই অভিপোজিটর দেখে কিন্তু পুরুষ এবং স্ত্রী ঘাস ফড়িংকে আলাদা করা যায়। অভিপোজিটর দেখে পুরুষ এবং স্ত্রী ঘাস ফড়িংকে আলাদা করা যায়। আমার তোমার প্রতি প্রশ্ন হচ্ছে, আমি তোমাকে প্রতিবার একটা করে কোশ্চেন করব, অভিপোজিটর যেটা, এটা ঘাস ফড়িং এর, স্ত্রী ঘাস ফড়িং এর কত নাম্বার খণ্ডে থাকে? স্ত্রী ঘাস ফড়িং এর কত নাম্বার খণ্ডে অভিপোজিটর থাকে? তাহলে অভিপোজিটর হচ্ছে স্ত্রী ঘাস ফড়িং এ থাকে, পুরুষ এবং স্ত্রী ঘাস ফড়িং আলাদা করা যায়। অভিপোজিটর হচ্ছে ডিম পাড়ার অঙ্গ। কত নাম্বার খণ্ডে অভিপোজিটর থাকে? তুমি আমাকে বলবা কত নাম্বার খণ্ডে হচ্ছে অভিপোজিটর থাকে। এখন একটু চলে আসো, বাংলাদেশের কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়? তো এটা আমরা আশা করি যারা এই অধ্যায়টা পড়ছি আমরা সবাই জানি, কারণ এটা নিয়ে বিশাল এক আলোচনা আছে। ঘুরে ফিরে ওই একই কথা যে হালদা নদীতে হচ্ছে রুই মাছের প্রজনন হয়। এখানে একটু বলি যে হালদা নদী হচ্ছে বাংলাদেশের একমাত্র নদী, শুধুমাত্র এই আশেপাশে ভারত টারত মিলায় একমাত্র নদী যেই মাছ থেকে নর্মালি কি হয় যে নদী থেকে মানে পোনা সংগ্রহ করে সবাই, ঠিক আছে। কিন্তু হালদা নদী থেকে ডিম, মাছ যে ডিম ওইটা সংগ্রহ করে এবং ওইটা থেকে হচ্ছে পোনা কালেক্ট করে, ঠিক আছে। তো হালদা নদী একটু স্পেশাল। এবং এই হালদা নদীকে বলে প্রাকৃতিক জিন ব্যাংক। কি বলে? প্রাকৃতিক জিন ব্যাংক। তাহলে হালদা নদীকে বলা হচ্ছে প্রাকৃতিক জিন ব্যাংক। বাংলাদেশের কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়? এটা হচ্ছে হালদা নদী। অ্যালারি পেশির সাথে সম্পৃক্ত অঙ্গ কোনটা? ঘাস ফড়িং এর হৃদযন্ত্রের কয়টা প্রকোষ্ঠ আছে? 7টা প্রকোষ্ঠ আছে। ঘাস ফড়িং এর হৃদযন্ত্রকে কিন্তু হৃদপিণ্ড বলে না, হৃদযন্ত্র বলে, তাই না? কারণ আমাদের হৃদযন্ত্রটা আসলে পিণ্ডের মতো, তাই এটাকে হৃদপিণ্ড বলে। এটাই হৃদপিণ্ডের মতো না, এটাকে হৃদযন্ত্র বলে, তাই না? আচ্ছা, বা এটাকে কি বলে? নিউরোজেনিক হার্ট। এটাকে কেন নিউরোজেনিক হার্ট বলে একটু সবাই কমেন্ট করে বলো। এটা কেন নিউরোজেনিক হার্ট বলে একটু সবাই কমেন্ট করে বলো। হৃদযন্ত্রে আছে 7টা প্রকোষ্ঠ, 7টা প্রকোষ্ঠ এবং 6 জোড়া অ্যালারি পেশি, 6 জোড়া অ্যালারি পেশি। তাহলে ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে আছে 7টা প্রকোষ্ঠ এবং 6 জোড়া অ্যালারি পেশি। ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে আছে 7টা প্রকোষ্ঠ এবং 6 জোড়া অ্যালারি পেশি। তাহলে আমরা এইটা জানলাম মানব শরীরের সবচেয়ে বড়, আমরা কিন্তু 3 নম্বর অধ্যায়ে চলে আসছি, মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। এখন তুমি ঘুরে ফিরে দেখবা যে 3 নম্বর অধ্যায় যখন তুমি খুলবা, ঘুরে ফিরে শুধুমাত্র যকৃৎ এবং যকৃৎ থেকে প্রচুর প্রশ্ন আসতেছে। তাহলে 3 নম্বর অধ্যায় যখন পড়বা, যকৃৎ যদি তুমি ভুল করো তাহলে কিন্তু ভাইয়া বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। ফলে আমাদের পৌষ্টিক গ্রন্থি হচ্ছে 5টা। কি কি?
লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, আরো দুইটা আছে, কি কি বলবা? লালা গ্রন্থি, আমাদের পৌষ্টিক গ্রন্থি 5টা, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, আর হচ্ছে আর দুইটা একটু সবাই কমেন্ট করে বলো, আর দুইটা একটু সবাই কমেন্ট করে বলো। তাহলে যকৃৎ নিয়ে, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম যকৃৎ, এটাকে বলা হয় অর্গানিক ল্যাবরেটরি, এটাকে বলা হয় অর্গানিক ল্যাবরেটরি। তাহলে যকৃৎ অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন না, কিন্তু এটা দেখা যাচ্ছে যারা অর্গানিক কেমিস্ট্রি কম পড়ছে, বুঝছো, বায়োলজিও পড়ে নাই, অর্গানিক কেমিস্ট্রিও পড়ে নাই, পরীক্ষা দিতে চলে গেছে, পরীক্ষা আসছে অর্গানিক ল্যাবরেটরি, তো খুঁজতেছে অর্গানিক কেমিস্ট্রির প্রশ্ন, আমি তো কিছু মিলাইতে পারতেছি না। তাইলে এই অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নাগার বলা হয়, জৈব রসায়নাগার বলা হয়। যকৃতের যে কাজগুলা মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট। দেহের কত পার্সেন্ট যকৃৎ? যকৃৎ দেহের হচ্ছে 3 থেকে 5%। আমাদের দেহের টোটাল ওজনের 3 থেকে 5% হচ্ছে যকৃৎ। আমাদের দেহের যকৃতের আবরণ কি বলো? যকৃতের আবরণ হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। যকৃতের আবরণ কি আবারও বলো? গ্লিসন্স ক্যাপসুল। তাহলে গ্লিসন্স ক্যাপসুল হচ্ছে যকৃতের আবরণ। সবচেয়ে বড় গ্রন্থির নাম যকৃৎ, অর্গানিক ল্যাবরেটরি বলে। তাহলে যকৃৎ সম্পর্কে এই তথ্যগুলো আমাদের অবশ্যই জানতে হবে। যকৃতে কয়টা খণ্ড আছে? যকৃতে 4টা খণ্ড আছে, কিন্তু এখানে একটা কথা আছে, যকৃতের খণ্ডগুলা কিন্তু অসম্পূর্ণ খণ্ড। যকৃতে 4টা অসম্পূর্ণ খণ্ড আছে, যকৃতে 4টা অসম্পূর্ণ খণ্ড আছে, এর মধ্যে ডান খণ্ডটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে যকৃতের ডান খণ্ড হচ্ছে সবচেয়ে বড়। আবারও বলি, যকৃতের ডান খণ্ড সবচেয়ে বড়, 4টা অসম্পূর্ণ খণ্ড আছে, 4টা অসম্পূর্ণ খণ্ড আছে। আচ্ছা, তাহলে যকৃৎ অর্গানিক ল্যাবরেটরি, জৈব রসায়নাগার, যকৃতের আবরণ হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। যকৃতের আবরণ কি বলছি ভাইয়া? গ্লিসন্স ক্যাপসুল। যকৃতের আবরণ হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু এখানে চলে আসি, কোনটা দুধের প্রোটিন পরিপাককারী এনজাইম। আবারও বলি, দেখছো ওই জায়গায় চলে গেছি আমরা, এখন আমরা কিন্তু ওই জায়গায় চলে গেছি। এখন বলো দুধের প্রোটিন পরিপাককারী এনজাইম কোনটা? এখন একটু বলি যে নতুন এডিশনের বইয়ে কিন্তু এটা রেনিন নাই। নতুন এডিশনের বইয়ে, এটা আগের এডিশনে একটা রেনিন ছিল। আমাকে একটু কে বলতে পারবা? একটু সবাই কমেন্ট করে বলো তো, নতুন এডিশনে কিন্তু রেনিনকে বাদ দিয়ে দিছে। নতুন এডিশনের বইয়ে দুধের প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম কি? নতুন এডিশনের বইয়ে দুধের প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম কি? আচ্ছা, ঠিক আছে, এখন এটা একটু তোমরা আমাকে বলবা। আন্ত্রিক ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে ভেঙে কিসে পরিণত করে ভাইয়া? ল্যাকটোজ, দেখো ল্যাকটোজকে ভাঙে হচ্ছে ল্যাকটেজ, সুক্রোজকে ভাঙে কে? তাহলে এগুলা কিন্তু খুব সহজ, মুখস্থ করা লাগে না, তাই না? সুক্রোজকে ভাঙে হচ্ছে সুক্রেজ। তো সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তাইলে জিআরএফ পাওয়া যায়, জিএফ পাওয়া যায়। সুক্রোজ হচ্ছে চিনির মতো মিষ্টি, আর নতুন নতুন প্রেম হইলে গার্লফ্রেন্ডও চিনির মতো মিষ্টি লাগে, তাই না? পরবর্তীতে আলাদা কথা। তাইলে সুক্রোজ চিনির মতো মিষ্টি আর জিএফ ও চিনির মতো মিষ্টি। তাহলে সুক্রোজকে ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ল্যাকটোজকে ভাঙলে দেখো একটা জিনিস, এই সুক্রোজ ডাইস্যাকারাইড, ল্যাকটোজ ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড গুলো যখন ভাঙবা তখন গ্লুকোজটা কমন পাবা। এখানেও গ্লুকোজ কমন পাইছো, এখানে ফ্রুক্টোজ পাইছো। আর ল্যাকটোজকে ভাঙলে কি পাবো বলো? তাইলে ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে ভেঙে কি পরিণত করে? তাহলে গ্লুকোজ পাবা। তাহলে এখানে তুমি গ্লুকোজটা কমন পাচ্ছ, তাই তো? গ্লুকোজ বাদে আর কি পাচ্ছ? গ্লুকোজ বাদে আর কি পাচ্ছ? হ্যাঁ, হুম 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 ওকে। এখন একটু চলে আসো, ট্রিপসিন কোন ধরনের খাদ্য পরিপাকে সাহায্য করে? ট্রিপসিন, আচ্ছা এই জায়গাটা আমি তোমাকে একটু দেখাই, কারণ এই জায়গা থেকে মানে প্রশ্ন একটা আসবেই, এটা গ্যারান্টেড। হ্যাঁ, তাহলে এই জায়গাটা আমি একটু তাড়াতাড়ি দেখাই দিই। হ্যাঁ, তোমরা এটা পড়ছো অলরেডি, তারপরে আমি একটু তাড়াতাড়ি দেখাই। শোনো, তোমার ফার্স্টে একটু মনে রাখতে হবে শর্করা পরিপাককারী এনজাইম কোনটা, আমিষ পরিপাককারী এনজাইম কোনটা। পরীক্ষায় আসবে একটা, শর্করা পরিপাককারী কোনটা, আমিষ পরিপাককারী কোনটা, স্নেহ পরিপাককারী কোনটা। তো যখনই শর্করা পরিপাককারী আসবে তখন এখানে আসো অ্যামাইলেজ, খুবই ইম্পর্টেন্ট, অ্যামাইলেজ বা টায়ালিন। এখন একটু টায়ালিনের ব্যাপারটা বলি। টায়ালিন হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ, অর্থাৎ এই অ্যামাইলেজটা যখন তোমার স্যালিভাতে মানে তোমার লালার মধ্যে থাকে তখন এটাকে টায়ালিন বলে। ফলে টায়ালিন আর অ্যামাইলেজ আসলে একই জিনিস, টায়ালিন আর অ্যামাইলেজ আসলে একই জিনিস। এর বাইরে বাকি যারা, ধরো মল্টেজ, মল্টেজ, এরপর ল্যাকটেজ, হ্যাঁ, সুক্রেজ, তো এগুলো আশা করি তোমরা পারবা। যদি কোশ্চেন অনেকে পড়ো নাই তাদের জন্য একটু কঠিন, তো একটু খেয়াল করো মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। হ্যাঁ, এই যে মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ, তাহলে অ্যামাইলেজ, টায়ালিন, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ, এটা গেল। এখন প্রোটিন পরিপাককারী কারা? এখন দেখো এখানে প্রোটিন পরিপাককারীর ভিতর পেপসিন আর ট্রিপসিন। আবারও বলি, ওয়েট, আচ্ছা,
প্রোটিন পরিপাককারীর মধ্যে পেপসিন আর ট্রিপসিন এই দুইটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, পেপসিন আর ট্রিপসিন। ঠিক আছে, তাহলে পেপসিন আর ট্রিপসিন, পেপসিন আর ট্রিপসিন, এর বাইরে আরো কি নাই? আরো আছে, যেমন জিলেটিনেস। এই তিনটা মনে রাখলেই চলতেছে, জিলেটিনেস, জিলেটিনেস। আর স্নেহ পরিপাককারী একটাই মনে রাখবা, লাইপেজ। তাহলে স্নেহ পরিপাককারী একটাই, লাইপেজ। আমিষ পরিপাককারী পেপসিন, ট্রিপসিন, জিলেটিনেস। আর শর্করা পরিপাককারী অ্যামাইলেজ বা টায়ালিন, আর মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। এখানেও কিন্তু আমি আবারও বলি এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এখানে পেপসিন, ট্রিপসিন বেশি ইম্পর্টেন্ট, এখানে লাইপেজটা বেশি ইম্পর্টেন্ট। ঘুরে ফিরে দেখবে যে এইগুলাই আসছে। ঠিক আছে, তাহলে কোনটা পরিপাককারী এনজাইম, কোনটা, এইটা পরীক্ষায় আসে। এর বাইরে কি আসে চলো আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে কোনটা, আমি একটু একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। কোনটা পরিপাককারী এনজাইম, এর বাইরে ইম্পর্টেন্ট যে এনজাইম গুলা, সেগুলা কোন খাদ্যকে ভেঙে কিসে পরিণত করে সেইটা আসে। যেমন আমি যদি বলি যে অ্যামাইলেজ বা টায়ালিন, অ্যামাইলেজ বা টায়ালিন, এই অ্যামাইলেজ বা টায়ালিন কি করে? কি বললাম? শর্করাকে ভেঙে, শর্করা না, আমি এভাবে লিখি, স্টার্চ ও গ্লাইকোজেন। অ্যামাইলেজ বা টায়ালিন স্টার্চ আর গ্লাইকোজেন এদেরকে ভাঙে। স্টার্চ আর গ্লাইকোজেনকে ভাঙে মল্টোজে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? মল্টোজ। আবার বলি কিসে কনভার্ট করে? মল্টোজ। কিসে কনভার্ট করে? মল্টোজ। হ্যাঁ, আর মল্টোজ কি করে? আচ্ছা, মল্টোজকে ভাঙবে কে আমাকে একটু বলো তো? মল্টেজ। মল্টোজকে ভাঙবে মল্টেজ। মল্টোজকে ভেঙে, মল্টেজ ভেঙে তৈরি করবে গ্লুকোজ, তৈরি করবে হচ্ছে গ্লুকোজ। এইটাই রক্তে শোষিত হয়। এই যে গ্লুকোজ, এইটাই হচ্ছে রক্তে শোষিত হয়। তাহলে গ্লুকোজটাই রক্তে শোষিত হয়। আবারও বলি, স্টার্চ গ্লাইকোজেনকে ভাঙে অ্যামাইলেজ বা টায়ালিন, ভেঙে তৈরি করে মল্টোজ। আর এই মল্টোজ, মল্টোজকে ভাঙে মল্টেজ, ভেঙে তৈরি করে গ্লুকোজ, ভেঙে তৈরি করে হচ্ছে গ্লুকোজ। এখন আসো পেপসিনটা দেখি। এই যে পেপসিনের কথা আমরা বলতেছি, তাই না? তোমাকে একটু আগে বললাম না যে নতুন বইতে ব্যাপারটা চেঞ্জ করছে। তো নতুন কি চেঞ্জ করছে? তো দেখো, এই পেপসিন দুধের আমিষ হচ্ছে কেসিন। দুধের আমিষ কি ভাইয়া বলছি? কেসিন। তো দুধের আমিষ কেসিনকে প্যারাকেসিনে কনভার্ট করে। তাহলে পেপসিন কেসিনকে প্যারাকেসিনে কনভার্ট করে। তাহলে কেসিনকে প্যারাকেসিনে কনভার্ট করে কে? পেপসিন। আবার প্রোটিনকে, প্রোটিনকে প্রোটিওজোপেপটনে পরিণত করে কে? প্রোটিওজোপেপটন। এটাও কে করে? পেপসিন করে। তাহলে পেপসিন কিন্তু কেসিনকে প্যারাকেসিনে এবং প্রোটিনকে প্রোটিওজোপেপটনে কনভার্ট করে, প্রোটিনকে প্রোটিওজোপেপটনে কনভার্ট করে। তাহলে এখন একটু বলো তো, প্রোটিওজোপেপটনকে ভাঙে কে? ট্রিপসিন। প্রোটিওজোপেপটনকে ভাঙে কে ভাইয়া? ট্রিপসিন। ট্রিপসিন ভেঙে কি পরিণত করে? পলিপেপটাইড, পিপি। ট্রিপসিন হচ্ছে প্রোটিওজপেপটনকে ভেঙে পলিপেপটাইডে কনভার্ট করে। তাহলে আবারও বলি, পেপসিন কেসিনকে প্যারাকেসিনে, পেপসিন প্রোটিনকে প্রোটিওজপেপটনে, আর প্রোটিওজপেপটনকে ভাঙে হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিন ভেঙে পলিপেপটাইডে, পলিপেপটাইডে কনভার্ট করে। আচ্ছা, ঠিক আছে। আর সর্বশেষ যেটা দেখবো সেটা হচ্ছে লিপিড। তো লিপিড হচ্ছে চর্বি জাতীয় খাদ্যকে ভেঙে, মানে লাইপেজ, সরি, লাইপেজ হচ্ছে চর্বি জাতীয় খাদ্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে কনভার্ট করে, গ্লিসারল। তাহলে এখানে দেখো, চর্বি জাতীয় খাদ্যকে এই লাইপেজ ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে কনভার্ট করে। তাহলে তোমার এখানে প্রশ্ন কি কি আসবে আবারও বলি। একটা হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম কোনটা, তুমি অ্যামাইলেজ, টায়ালিন, সুক্রেজ, মল্টেজ, ল্যাকটেজ এগুলো বলবা। আচ্ছা, আমিষ পরিপাককারী এনজাইম কোনগুলা, তুমি বলবা যে সিন দিয়ে পেপসিন, ট্রিপসিন আর জিলেটিনাস। আচ্ছা, এই গেল। এরপরে তুমি স্নেহ পরিপাককারী এনজাইম কোনটা বলবো? লাইপেজ বলবা। তাহলে কোন পরিপাককারী এনজাইম কি আসবে তুমি পারলা। এখন ইম্পর্টেন্ট এনজাইমগুলা কোন খাদ্যকে ভেঙে কিসে কনভার্ট করে সেটা তুমি পারবা। যে স্টার্চ গ্লাইকোজেনকে অ্যামাইলেজ বা টায়ালিন ভেঙে মল্টোজে কনভার্ট করে, মল্টোজকে ভাঙবে মল্টেজ, হয়ে যাবে গ্লুকোজ। আচ্ছা, গেল। তার পেপসিন হচ্ছে কেসিনকে প্যারাকেসিনে, প্রোটিনকে প্রোটিওজপেপটনে, আর প্রোটিওজপেপটনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে হচ্ছে ট্রিপসিন। আর লাইপেজ চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে কনভার্ট করে। লাইপেজ হচ্ছে চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট করে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা বুঝছি। এর বাইরে চলে আসো, সর্বশেষ আর একটা প্রশ্ন আসে, কি বলতো? সর্বশেষ আসে হচ্ছে, ধরো পাকস্থলী থেকে কোন এনজাইম বের হয়, লালা গ্রন্থি থেকে কোন এনজাইম বের হয়, এই জিনিসটা আসে, তাই না? তাহলে এই জিনিসটা একটু দেখবো। তাইলে কিন্তু আবারও বলি, এই যে জায়গা, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই একটা, গ্যারান্টেড। হ্যাঁ, এই জায়গা থেকে একটা প্রশ্ন গ্যারান্টেড আসবে। চলো এই পেজটা একটু আমরা দেখি। তো এখানে তুমি অলরেডি জানো যে লালা গ্রন্থি, মুখবিবর, মুখবিবর মানে তোমার মুখের মধ্য থেকে, মুখবিবর। তাহলে মুখবিবর হচ্ছে লালা গ্রন্থি। তো লালা গ্রন্থি থেকে দুইটা এনজাইম বের হয়, টম, টম দিয়ে মনে রাখা যায় টায়ালিন আর মল্টেজ, টায়ালিন আর
মল্টেস। এবং এরা কি খাদ্য পরিপাক করে? শর্করা খাদ্য পরিপাক করে। তাহলে মুখবিবর হচ্ছে শুধু শর্করা খাদ্য পরিপাক করে, দুইটা এনজাইম বের হয়, টায়ালিন মল্টেস। কারণ টায়ালিন মল্টেস সম্পর্কে তুমি জানো, এরা দুইজন যে শর্করা পরিপাককারী এনজাইম সেটা তুমি অলরেডি শিখে আসছো। তাইলে এরা শর্করা খাদ্য পরিপাক করে, শেষ। এখন পাকস্থলিতে চলে আসো। পাকস্থলিতে হচ্ছে তোমার এই পেপসিন জিলেটিনাস, আর লাইপেস। এখন তুমি অলরেডি জানো পেপসিন আর জিলেটিনাস হচ্ছে আমিষ পরিপাককারী এনজাইম, আর এই লাইপেস হচ্ছে চর্বি পরিপাককারী এনজাইম। তাহলে তো পাকস্থলীতে কি কি পরিপাক হয়? পাকস্থলী কি পরিপাক হয়? আমিষ আর চর্বি। পাকস্থলীতে আছে পেপসিন, জিলেটিনাস আর লাইপেস। তাহলে এই দুইটা হচ্ছে আমিষ পরিপাককারী, লাইপেস হচ্ছে চর্বি পরিপাককারী। লাইপেস হচ্ছে ভাইয়া চর্বি পরিপাককারী। তাহলে পাকস্থলীতে কি কি পরিপাক হয়? আমিষ আর চর্বি পরিপাক হয়। পাকস্থলী কি শর্করা পরিপাক হয়? পাকস্থলীতে ভাইয়া শর্করা পরিপাক হয় না। পাকস্থলীতে হচ্ছে শর্করা পরিপাক হয় না। ক্লিয়ার? এখন আসো অগ্নাশয়। আসলে আমি একটু ভালো করে লিখতে পারি, কিন্তু ভালো করে লিখতে গেলে একটু সময় লাগে, এটা হচ্ছে সমস্যা। শর্করা পরিপাককারী এনজাইম আছে, আমিষ পরিপাককারী এনজাইম আছে, আর চর্বি পরিপাককারী এনজাইম আছে। এখন অগ্নাশয় শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে অ্যামাইলেজ আর মল্টেজ। অ্যামাইলেজ আর মল্টেজ। আমিষ পরিপাককারী এনজাইম হচ্ছে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন। কি ভাইয়া? ট্রিপসিন আর কাইমোট্রিপসিন। আর চর্বি পরিপাককারী তুমি অলরেডি জানো যে লাইপেস। আচ্ছা, এরপরে আসো, তুমি যদি দেখতে চাও যে আন্তরিক গ্রন্থি থেকে কি কি এনজাইম গঠিত হয়। আন্তরিক গ্রন্থি থেকেও কিন্তু শর্করা পরিপাককারী এনজাইম, আমিষ পরিপাককারী এনজাইম আর স্নেহ পরিপাককারী এনজাইম এটা খরিত হয়, তাই তো? মানে তিনটাই খরিত হয়। তো আমিষ পরিপাককারী এনজাইম, শর্করা পরিপাককারী এনজাইম করা এখানে মোটামুটি সবগুলাই, অ্যামাইলেজ, টায়ালিন, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ সবগুলাই। আর আমিষ পরিপাককারী এনজাইম একটা নামই মনে রাখবে, অ্যামিনো পেপটাইডেস। অ্যামিনো পেপটাইডেস। আর স্নেহ পরিপাককারী এনজাইম তুমি তো জানো কোনটার নাম মনে রাখতে হবে, লাইপেস। স্নেহ পরিপাককারী এনজাইম যেটা নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাইয়া লাইপেস। হ্যাঁ, স্লাইডটা দিয়ে দেবো ভাইয়া, স্লাইডটা দিয়ে দিব আমি ক্লাসের যে টাইটেল ওইটার সাথেই আমি তোমাকে স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলে আসো মুখবিবরে হচ্ছে টায়ালিন আর মল্টেজ। তাহলে টায়ালিন আর মল্টেজ তুমি অলরেডি জানো, এরা শর্করা পরিপাককারী এনজাইম। পাকস্থলীতে কি কি? এটা হচ্ছে তোমার লাইপেজ ছিল, এটা চর্বি পরিপাককারী এনজাইম, আর দুইটা তোমার কি পেপসিন আর হচ্ছে জিলেটিনাস। পেপসিন আর জিলেটিনাস হচ্ছে আমিষ পরিপাককারী এনজাইম গেল। তারপর তুমি যদি আসো অগ্নাশয়ে শর্করা আমিষ স্নেহ তিনটা পরিপাককারী এনজাইমই আছে। নামগুলো খুব ইজি, অ্যামাইলেজ, মল্টেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন আর লাইপেজ। তাহলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে আবার বলে দিই। শর্করা পরিপাককারী কোনটা, আমিষ পরিপাককারী কোনটা, স্নেহ পরিপাককারী কোনটা। আবার কোন গুরুত্বপূর্ণ এনজাইমগুলোর ক্ষেত্রে কোন এনজাইম কোন খাদ্যকে ভেঙে কিসে পরিণত করে, এটা। আর লাস্টে হচ্ছে ধরো এই যে অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইম কোনটা না কোনটা, পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটা না কোনটা, হ্যাঁ মুখবিবর থেকে নিঃসৃত এনজাইম কোনটা না কোনটা। এই তাহলে আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। এরপরও যদি এই জায়গা থেকে প্রশ্ন আসার তোমরা যদি ভুল করো তাইলে ভাইয়া এটা কমপ্লিটলি আমি তোমাকে বলতে পারি তুমি চান্স পাবা না, ঠিক আছে? আচ্ছা, তাইলে এটা গেল অগ্নাশয় রসে। এখন তুমি আমাকে বলো, দেখছো আমরা অলরেডি প্রশ্ন পেয়ে গেছি, এবার কয়বার কত জায়গায় আসছে তুমি একটু দেখো তো, বা এই প্রশ্নটা কত জায়গায় আসছে। দেখো, ট্রিপসিন কোন খাদ্য পরিপাক করে অলরেডি তুমি এখন জানো, বলো। ট্রিপসিন মানে পেপসিন এগুলা আমিষ খাদ্য পরিপাক করে, তাই না? এগুলো হচ্ছে ভাইয়া আমিষ খাদ্য পরিপাক করে, প্রোটিন খাদ্য পরিপাক করে গেল। এখন আসো অগ্নাশয় রসে কোন এনজাইম থাকে, আমরা অলরেডি পড়ে আসছি অ্যামাইলেজ মল্টেজ থাকে, তাই না? অ্যামাইলেজ আর মল্টেজ থাকে, আমরা মাত্র পড়লাম। তাহলে খ হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে একটা পূর্ণাঙ্গ মানব দেহে কতগুলা গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এখন এই যে ইনফরমেশনটা ধরো কোথাও আছে ধরো 40 মিলিয়ন, হ্যাঁ, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তুমি ধরো যে ইনফরমেশনটা জানো, যদি হুবহু সেটা না আসে, তোমার কাছাকাছি ইনফো যেটা সেটাই তুমি দাগাবা, হ্যাঁ। তাহলে 35 থেকে 40 মিলিয়নের মতো গ্যাস্ট্রিক গ্রন্থি আসলে থাকে। কোন মানব দেহের রাসায়নিক গবেষণাগার বা জৈব রসায়নাগার, যকৃতের পড়াশোনা আর কি। তাহলে যকৃতের বেসিক তথ্যগুলো থেকে অনেক প্রশ্ন আসে। যকৃতের খণ্ড কয়টা, যকৃতকে কি বলে, কোন অঙ্গ থেকে পিত্ত রস তৈরি হয়, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। যারা একটু খেয়াল করো না, পিত্তরস তাহলে তো পিত্তথলিই হবে, কিন্তু আসলে তো তা না।
যকৃৎ থেকে আসলে পিত্তরস তৈরি হয়, শুধুমাত্র এইটা না, যকৃতের কাজগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। তাহলে যকৃতের যে কাজগুলা, আমি আবারও বলি, আর যকৃৎ আর হচ্ছে এই পরিপাকের যে সকটা, এই দুইটা থেকে দুইটা প্রশ্ন আসবে। এটা যদি তুমি ভুল করো তাহলে কিন্তু পাপ হবে, ভুল করলে হচ্ছে পাপ হবে, ঠিক আছে? তাহলে কোন অঙ্গ থেকে পিত্তরস তৈরি হয়? তাহলে যকৃতের যে ব্যাপারগুলা, যে যকৃৎ কি করে, এই যে যকৃৎ হচ্ছে গ্লাইকোজেনেসিস করে, তাই না? যকৃৎ হচ্ছে গ্লাইকোজেনেসিস করে। তোমার রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ, এই অতিরিক্ত গ্লুকোজকে আমাদের যে ইনসুলিন, আমাদের বডিতে যে ইনসুলিন আছে, সেই ইনসুলিন রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে নিয়ে জমা রাখে, গ্লাইকোজেন হিসেবে যকৃতে নিয়ে জমা রাখে। তাহলে যকৃৎ হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় করে, যকৃৎ হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় করে। যকৃৎ কি কি দেখো, যকৃতের কাজগুলো আমি যদি সংক্ষেপে একটু বলি। যকৃৎ গ্লাইকোজেন সঞ্চয় করে, প্রক্রিয়ার নাম কি? গ্লাইকোজেনেসিস। আচ্ছা, যকৃৎ কিন্তু রক্ত সঞ্চয় করে, হ্যাঁ, প্রায় 1500 সেন্টিমিটার কিউব রক্ত সঞ্চয় করে। হ্যাঁ, আচ্ছা, রক্ত সঞ্চয় যারা করে তাদেরকে ব্লাড রিজার্ভার বলে। আচ্ছা, যকৃৎই শুধুমাত্র ব্লাড রিজার্ভার না, আরো একজন ব্লাড রিজার্ভার আছে, কিন্তু সে কি বলতো? সে হচ্ছে আমাদের প্লিহা। প্লিহাও ব্লাড রিজার্ভ করে। আমাকে একটু বলতে হবে প্লিহা কতটুকু ব্লাড রিজার্ভ করে, সব একটু কমেন্ট করে আমাকে বলবা প্লিহা কতটুকু ব্লাড রিজার্ভ করে। আচ্ছা, যকৃৎ কিন্তু ভিটামিন সঞ্চয় করে। তো ভিটামিনের ক্ষেত্রে একটা তথ্য প্রায় আসে যে, দেখো, ভিটামিন আসলে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে এ ডি ই কে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, আর ভিটামিন বি সি। তো এই অ্যাডেক যেটা, এটা হচ্ছে স্নেহে দ্রবণীয়, অ্যাডেক হচ্ছে স্নেহে দ্রবণীয়, আর বিসি হচ্ছে পানিতে দ্রবণীয়। এবং তোমরা জানো যে যে পানিতে দ্রবণীয় হয় সে স্নেহ দ্রবণীয় হয় না, আর যে স্নেহে দ্রবণীয় হয় সে পানিতে দ্রবণীয় হয় না। মানে ওই স্নেহে দ্রবণীয় মানেও পানিতে দ্রবণীয় না, আর ও পানিতে দ্রবণীয় মানেও স্নেহে দ্রবণীয় না। তাহলে ভিটামিন অ্যাডেক স্নেহে দ্রবণীয়, আর ভিটামিন বিসি পানিতে দ্রবণীয়। অ্যাডেক স্নেহে দ্রবণীয়, আর বিসি হচ্ছে ভাইয়া পানিতে দ্রবণীয়। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবা ভিটামিন বি9 এটার নাম কি? ভিটামিন বি9 এর নাম কি? ভিটামিন বি9 এর নাম কি? আচ্ছা, যকৃৎ আরো কিছু কাজ করে, তাই না? ইউরিয়া তৈরি করে। ইউরিয়া তৈরি করে কোন প্রসেসে বলো তো? অর্নিথিন চক্র। যকৃৎ অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে, তাই তো? তাইলে যকৃৎ হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে। আচ্ছা, যকৃৎ কিন্তু হিমোগ্লোবিনকে ভাঙে, যকৃৎ কিন্তু হিমোগ্লোবিন ভাঙে, তাই না? যকৃৎ হচ্ছে হিমোগ্লোবিন ভাঙে। যকৃৎ পিত্তরস তৈরি করে, যকৃৎ হচ্ছে এই যে পিত্তরস তৈরি করে। যকৃৎ অনেকগুলা কাজ করে ফেললাম। যকৃৎ পিত্তরস তৈরি করে, গ্লাইকোজেন সঞ্চয় করে, রক্তের ব্লাড রিজার্ভার, যকৃৎ ভিটামিন তৈরি করে, যকৃৎ হচ্ছে ইউরিয়া তৈরি করে অর্নিথিন চক্রের মাধ্যমে, যকৃৎ অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে, যকৃৎ হচ্ছে হিমোগ্লোবিন ভাঙে, তাই না? যকৃৎ হচ্ছে হিমোগ্লোবিন ভাঙে। এবং হিমোগ্লোবিন ভাঙলে কি পাওয়া যায় বলো? হিম পাওয়া যায় আর গ্লোবিন পাওয়া যায়। হিম পাওয়া যায় আর গ্লোবিন পাওয়া যায়। হিমের মধ্যে কি থাকে? আয়রন থাকে। এই আয়রনের জন্য রক্ত লাল হয়। হিমের মধ্যে আয়রন থাকে, এই আয়রনের জন্য রক্ত লাল হয়, তাই তো? এবং এই যে আয়রনটা, এই আয়রনটা কোথায় চলে যায়? যকৃতে চলে যায় এই আয়রনটা। তাহলে হিমোগ্লোবিন ভেঙে কি হইলো? হিম আর গ্লোবিন। হিমের মধ্যে কি থাকে? আয়রন। এই আয়রনটা মানে যখন আমাদের রক্ত, আমাদের লাল রক্তকণিকা যেটা আরবিসি, আরবিসি তো ভেঙে যায় 120 দিন পর পর ভাঙে, তাই না? তো ভেঙে যাওয়ার পরে যে এই আয়রনটা, এই আয়রনটা কিন্তু যকৃতে চলে যায়, যকৃতে ফেরিটিন হিসেবে জমা থাকে। এই আয়রনটা যকৃতে চলে যায় এবং যকৃতে ফেরিটিন হিসেবে জমা থাকে। তাহলে আয়রনটা যকৃতে চলে যায়, আয়রনটা হচ্ছে যকৃতে চলে যায় এবং যকৃতে ফেরিটিন হিসেবে জমা থাকে, যকৃতে ফেরিটিন হিসেবে জমা থাকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা আমরা শিখলাম। যকৃতের কাজগুলো শিখে ফেললাম। এখন আমরা নেক্সট টপিকে চলে আসবো। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে বলো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? অগ্নাশয়। অগ্নাশয়কে একটা মিশ্র গ্রন্থি বলে, তাই না? অগ্নাশয়, শুক্রাশয় আর ডিম্বাশয়, যেখানে শয় আছে, তাই না, মলাশয় বাদে। তাহলে অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। তো মিশ্র গ্রন্থি মানে হচ্ছে ও একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। তো তোমরা জানো যে অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আচ্ছা, বলো তো এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে খরিত হয় কি কি? অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তোমরা সবাই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স চিনো, এবং আমাকে একটু বলতে হবে যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি কি খরিত হয়, তাই না? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আসলে হরমোন খরিত হয়। কি খরিত হয়? হরমোন খরিত হয়। যেটা থেকে হরমোন খরিত হয় তাকে বলে অন্তঃক্ষরা গ্রন্থি। ফলে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি বলছি? এটা হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি। এবং এখানে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কি কি কোষ আছে? আলফা কোষ আছে, বিটা কোষ আছে, তাই না? আলফা কোষ আছে, বিটা কোষ আছে, এরপর ডেল্টা কোষ আছে, ডেল্টা কোষ আছে, তারপর হচ্ছে পিপি কোষ আছে, হ্যাঁ, গামা কোষ বলে যেটাকে। তাহলে আলফা কোষ থেকে খরিত হয় হচ্ছে গ্লুকাগন, আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন,
যেটা গ্লুকোজের পরিমাণ বাড়ায় রক্তে। বিটা কোষ থেকে ঘটিত ইনসুলিন, গ্লুকাগন। বিটা কোষ থেকে ঘটিত ইনসুলিন, এই ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। আর ডেল্টা কোষ যেটা, এই ডেল্টা কোষটা খুব ইম্পর্টেন্ট, এ হচ্ছে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে। সোমাটোস্ট্যাটিন, এই সোমাটোস্ট্যাটিন কি করে, এই আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর পিপি কোষ ও হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে, এই জন্য এটার নাম হচ্ছে পিপি কোষ। পিপি কোষ কি করে, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। তাহলে আবারও বলি, অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেটা আসলে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, হরমোন ক্ষরণ করে। তো অগ্নাশয়ে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স 4 ধরনের কোষ আছে, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং গামা কোষ। তো এর মধ্যে হচ্ছে ডেল্টা কোষ হচ্ছে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে এবং সরি, আলফা কোষ গ্লুকাগন, বিটা কোষ ইনসুলিন, ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন এবং পিপি কোষ হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। পিপি কোষ হচ্ছে ভাইয়া প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। ওকে, ঠিক আছে। এখন চলে আসো, পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? বলো, পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? পাকস্থলীর স্তরগুলোর নাম কি? সবাই, এইটা হচ্ছে তোমার প্রতি আমার কোশ্চেন। বলো, পাকস্থলীর যে স্তরগুলো আছে, এই স্তরগুলোর নাম কি? কি কি স্তর আছে পাকস্থলীতে? সবাই, 5টা স্তরের নাম কি? তাহলে কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? বলো, কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? 5টা স্তরের নাম বলবা। মিউকোসা স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, এবং এই মিউকোসা স্তরে শুধুমাত্র গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে না, রোগী নামক অভিক্ষেপ থাকে। মিউকোসা স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, মিউকোসা স্তরে রোগী নামক অভিক্ষেপ থাকে। মিউকোসা স্তরে, সবাই একটু কমেন্ট করে লিখো, মিউকোসা স্তরে হচ্ছে রোগী নামক অভিক্ষেপ থাকে, রোগী নামক অভিক্ষেপ থাকে। এবং এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে তুমি গ্যাস্ট্রিক গ্রন্থিতে কত মিলিয়ন, একটু এটা একটু আগে দেখে আসি, কত মিলিয়ন এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে, বলো কত কত মিলিয়ন গ্যাস্ট্রিক গ্রন্থি আছে? কত মিলিয়ন গ্যাস্ট্রিক গ্রন্থি আছে? এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে কি কি কোষ আছে এবং সেই কোষগুলোর কাজ কি, এটা ভুল করা যাবে না। এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে কি কি কোষ আছে এবং সেই কোষগুলার কাজ কি, এইটা ভুল করা যাবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কি বলতো? সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা আসবে পরীক্ষায়, সেটা হচ্ছে প্যারাইটাল বা অক্সিনটিক কোষ। এটা হচ্ছে এইচসিএল ক্ষরণ করে। তাহলে প্যারাইটাল বা অক্সিনটিক কোষ হচ্ছে এইচসিএল ক্ষরণ করে, এটা হচ্ছে পরীক্ষায় আসবে। প্যারাইটাল বা অক্সিনটিক কোষ এইচসিএল ক্ষরণ করে, এটা পরীক্ষায় আসবে। কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে? মিউকোসা স্তরে। রোগী আছে কোন স্তরে? মিউকোসা স্তরে। রোগী আছে কোন স্তরে ভাইয়া? মিউকোসা স্তরে। আচ্ছা, ঠিক আছে। এরপরে চলে আসো, কোনটা লিপিড পরিপাককারী এনজাইম? বলো, লিপিড পরিপাককারী এনজাইম কোনটা? একটু বলি, লিপিড পরিপাককারী লাইপেজ, কিন্তু লেসিথিনেজ খুবই মানে গৌণ একটা লিপিড পরিপাককারী এনজাইম, খুব ইম্পর্টেন্ট না, কিন্তু চলে আসছে আর কি। তো লিপিড পরিপাককারী আরেকটা এনজাইম হচ্ছে লেসিথিনেজ। মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করে? গ্লাইকোজেন সঞ্চয় করা হচ্ছে যকৃৎ। গ্লাইকোজেন সঞ্চয় করে যকৃৎ কোন প্রক্রিয়ায়? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে কি বলে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানান। তাইলে যকৃৎ গ্লাইকোজেন সঞ্চয় করে, কোন প্রক্রিয়ায় গ্লাইকোজেন সঞ্চয় করে? সবাই কমেন্ট করেন। চর্বি জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনটা প্রয়োজন? চর্বি জাতীয় খাদ্য। এইবার চলে আসেন, আবারও বলি, ওই যে বললাম যে ওইখানে তো লেসিথিনেস পাইলেন, কিন্তু অ্যাকচুয়ালি চর্বি জাতীয় খাদ্য একটা নামই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লাইপেজ। একটা নামই ইম্পর্টেন্ট, সেই ভদ্রলোক হচ্ছে লাইপেজ। সেই ভদ্রলোক হচ্ছে লাইপেজ। কোন কোষে নিউক্লিয়াস থাকে না? ব্যাঙের লোহিত রক্তকণিকা। ব্যাঙ কি স্তন্যপায়ী? স্তন্যপায়ীর, আমরা যেমন স্তন্যপায়ী, যারা মায়ের দুধ খায়। তাহলে আমি যদি এখানে তেমে দিতাম, তাহলে এটা কিন্তু ঠিক ঠিক হইতো, তাই না? আমি যদি বাদুড় দিতাম, এটা কিন্তু ঠিক হইতো। ব্যাং দিলে ঠিক হয় নাই, কারণ ব্যাং হচ্ছে উভচর, ব্যাং স্তন্যপায়ী না, ব্যাং হচ্ছে উভচর। তাহলে স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। আর কোথায় নিউক্লিয়াস থাকে না? প্লেটিলেটে নিউক্লিয়াস থাকে না, তাই না? প্লেটিলেটে নিউক্লিয়াস থাকে না। তারপর এই শিকল সেল, এই যে দেখো, কোন কোষগুলোতে নিউক্লিয়াস থাকে না? প্লেটে শিকল। প্লেটে শিকল। কোথায় কোথায় নিউক্লিয়াস থাকে না? প্লেটে শিকল দিয়ে মনে রাখা যায়। প্লেটিলেট আছে, সিপ কোষ আছে। সিপ কোষ আছে, একটা হচ্ছে সিপ কোষ, হ্যাঁ। তারপর হচ্ছে লোহিত রক্তকণিকা। তাহলে কি কি ভাইয়া? প্লেটিলেট, সিপ কোষ, লোহিত রক্তকণিকা। প্লেটিলেট, সিপ কোষ, লোহিত রক্তকণিকা। প্লেটিলেট, আর কি আছে? আরো আছে, আরো অনেকগুলো আছে। বলো আর কি কি আছে। এখন চলে আসো, কোনটা তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে? ভাই আমরা রক্তে চলে আসছি মোটামুটি। এখন একটু বলি, দেখেন, লসিকার ইংরেজি হচ্ছে লিফ। ভাইয়া জাস্ট লসিকার ইংরেজি কি? লিম্ফ। বলেন তো লিম্ফোজেনেসিস কি তাইলে?
লসিকা তৈরির প্রক্রিয়া, কারণ জেনেসিস মানেই তৈরির প্রক্রিয়া। লসিকের ইংরেজি হচ্ছে লিম্ফ। হ্যাঁ, এরপরে রক্তকণিকা। রক্তকণিকাকে এখন বলেন, রক্তকণিকা বলতে মেইনলি আরবিসি বোঝায়। আর আরবিসি মানে কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন মানে কি? হিম। ব্যাপারটা বোঝা গেছে? মানে হিমকে রক্ত বলা হয় আসলে। তাহলে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া কি বলেন? হিমাটোপয়েসিস। হিমাটো, কারণ আবারও বলি, রক্তকণিকা মেইনলি হচ্ছে আরবিসি, তাই না? মোট 45% রক্তকণিকার মধ্যে 40%ই আরবিসি। আর আরবিসি মানে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন মানেই হিম। ফলে হিমাটোপয়েসিস মানে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। যেমন এরিথ্রোসাইট হচ্ছে লোহিত রক্তকণিকা। তাহলে বলেন যে এরিথ্রোপয়েসিস কি? এরিথ্রোসাইট হচ্ছে লোহিত রক্তকণিকা, তাহলে এরিথ্রোপয়েসিস হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। আচ্ছা, এরিথ্রোপয়েসিস হচ্ছে লোহিত রক্তকণিকার প্রক্রিয়া। তবে সবাই একটু কমেন্ট করে আমাকে বলবা হিমোস্টাসিস কি জিনিস? হিমোস্টাসিস। হিমাটোপয়েসিস হচ্ছে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া এরিথ্রোপয়েসিস। যেমন আমি যদি বলি যে লিউকোসাইট হচ্ছে শ্বেত রক্তকণিকা, তাহলে লিউকোপয়েসিস হচ্ছে শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। লিউকোপয়েসিস হচ্ছে শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। যেমন মেগাক্যারিওসাইট হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা হচ্ছে মেগাক্যারিওসাইট থেকে তৈরি হয়। তাহলে মেগাক্যারিওপয়েসিস কি? অণুচক্রিকা তৈরির প্রক্রিয়া। আচ্ছা, এটাকে আসলে থ্রোম্বোপয়েসিসও বলে। অণুচক্রিকা তৈরির প্রক্রিয়াকে বলে থ্রোম্বোপয়েসিস। কি বলে? থ্রোম্বোপয়েসিসও বলে। লিউকোপয়েসিস শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। হিমোস্টাসিস কি? এটা হচ্ছে তোমার প্রতি আমার কোশ্চেন। তোমার প্রতি আমার কোশ্চেন হচ্ছে হিমোস্টাসিস কি? হিমোস্টাসিস কি বলো? হিমোস্টাসিসটা কি? ক্লাস খুব বেশি 2 ঘন্টার আগে শেষ করে দিব আমি। ক্লাস 2 ঘন্টার আগে শেষ হবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, এটা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, রক্ত তঞ্চনের প্রক্রিয়া। এটা হচ্ছে রক্ত তঞ্চনের প্রক্রিয়া। এটা হচ্ছে রক্ত তঞ্চনের প্রক্রিয়া, ঠিক আছে? এখন আসো, ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়? এটা আসলে এই যে দেখো, এটা বেসিক জিনিস। হার্টের 4টা প্রকোষ্ঠ আছে, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ আর বাম নিলয়। তো খেয়াল করো, একটু মনোযোগ দাও। এই যে ডান অলিন্দ থেকে রক্ত যায় ডান নিলয়ে, বাম অলিন্দ থেকে বাম নিলয়। এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। কনফিউশন হচ্ছে ডান নিলয় আর বাম নিলয়। ডান নিলয় থেকে রক্ত যায় ফুসফুসে। ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়? ফুসফুসে যায়। কার মাধ্যমে যায়? পালমোনারি ধমনির মাধ্যমে যায়। কি যুক্ত রক্ত যায়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। ফুসফুসেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এক্সচেঞ্জ হয়ে অক্সিজেন যুক্ত রক্ত, এবং অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। অর্থাৎ এই যে ফুসফুস থেকে বাম অলিন্দে আসে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত আসে। তাহলে আবারও বলি, ফুসফুসে যায় হচ্ছে পালমোনারি ধমনী, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়। আর ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে আসে। বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে আসে, আর বাম নিলয় থেকে রক্ত যায় কোথায়? অ্যাওর্টাতে। বাম নিলয় থেকে রক্ত যায় হচ্ছে অ্যাওর্টাতে। বাম নিলয় থেকে রক্ত যায় অ্যাওর্টাতে, ঠিক আছে? বাম নিলয় থেকে রক্ত যায় হচ্ছে অ্যাওর্টাতে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু দেখি। তাহলে আমরা কি হার্টটা আর একটু ডিটেইলসে আলোচনা করব? তোমরা একটু সবাই কমেন্ট করো, আমি কি হার্টটা আর একটু ডিটেইলসে আলোচনা করব? তুমি কি চাও আমি হার্টটা আর একটু ডিটেইলসে আলোচনা করি? যারা যারা চাও তারা কমেন্ট করো, তাহলে আমি হার্টটা একটু ডিটেইলসে আলোচনা করতে পারি। হার্টটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, হার্টটা হচ্ছে ভাইয়া ইম্পর্টেন্ট টপিক। এই সবাই দেখে দেখে বলতেছো, দুষ্ট আমি করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে হার্টটা আমি আর একটু ডিটেইলসে আলোচনা করি। দেখো, হার্টের হচ্ছে 4টা প্রকোষ্ঠ আছে। এই যে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। এখন বুঝো, 3টা বড় ধমনির মাধ্যমে ডান অলিন্দে রক্ত আসে। কি যুক্ত রক্ত আসে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে। ডান অলিন্দে 3টা বড় ধমনির মাধ্যমে
এই ধমনীগুলোর নাম সুপিরিয়র ভেনা ক্যাভা। এই সুপিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে তুমি তোমার হার্টটাকে কল্পনা করো, হার্টের ডায়ালিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, দূষিত রক্ত ঢুকতেছে সুপিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে দেহের উপরের অংশ থেকে। সুপিরিয়র ভেনা ক্যাভা, সুপিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে দেহের উপরের অংশ থেকে। এরপরে আছে এখানে কি করোনারি সাইনাস, এটা হচ্ছে করোনারি সাইনাস। মনে রাখবা করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড, যেখানে করোনারি দেখবা বুঝবা যে হৃৎপিণ্ড সম্পর্কিত কিছু বলতেছে। যদি হচ্ছে ক্যারোটিড, ক্যারোটিড ক্যারোটিড শুনলেই বুঝবা এটা মাথা নিয়ে বলতেছে। ক্লিয়ার? আচ্ছা, করোনারি সাইনাস হচ্ছে হৃৎপিণ্ড থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটা আসে। আর ইনফিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, ভেনা ক্যাভা দিয়ে হচ্ছে দেহের নিচের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডানালিন্দে প্রবেশ করে। তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভা, করোনারি সাইনাস, ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে ডানালিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করলো। এবং এখানে একটু বলি, এই যে করোনারি সাইনাসের এখানে একটা কপাটিকা আছে এবং সুপিরিয়র ভেনা ক্যাভার মুখে এখানে একটা কপাটিকা আছে। কি বলছি? করোনারি সাইনাস এবং সুপিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভার এখানে একটা কপাটিকা আছে। করোনারি সাইনাসের এখানের কপাটিকা বলে থিবেসিয়ান কপাটিকা। কি কপাটিকা বলে? করোনারি সাইনাসের এখানের কপাটিকাকে বলে থিবেসিয়ান কপাটিকা। রক্ত যেন হার্টে ঢোকার পর হার্ট থেকে আর বেরোইতে না পারে, তাই এই থিবেসিয়ান কপাটিকা থাকে। আর ইনফেরিয়র ভেনা ক্যাভার এখানে থাকে হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা, কপাটিকার কাজ আসলে রক্তকে উভমুখী প্রবাহে বাধা দেওয়া। রক্ত যেন একমুখী প্রবাহটা হয়, রক্ত যেন ব্যাক করে পিছনে আর না যাইতে পারে, মানে একবার ঢুকছে আর বেরোইতে পারবা না। এটা হচ্ছে কপাটিকা গুলার কাজ। করোনারি সাইনাসের এখানে থিবেসিয়ান কপাটিকা, ইনফিরিয়র ভেনা ক্যাভার এখানে ইউস্টেশিয়ান কপাটিকা। ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে ডান নিলয়ে। এখানে তিনটা মানে তিনটা কাস্প যুক্ত ট্রাইকাস্পিড কপাটিকা থাকে। এখানে থাকে হচ্ছে ট্রাই কাস্পিড কপাটিকা। আর বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে আবারও খেয়াল করো ভাইয়া, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে আছে দুইটা কাস্প, তাই এইটার নাম বাইকাস্পিড কপাটিকা। তাই এখানে আছে কি ভাইয়া? বাইকাস্পিড কপাটিকা। তাহলে এখানে ট্রাইকাস্পিড, এখানে বাইকাস্পিড গেল। এখন আসো, এখন সোজা বাংলা দেখো, তিনটা ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসলো, ডান অলিন্দ থেকে ট্রাইকাস্পিড কপাটিকা পার হয়ে ডান নিলয়ে আসলো। ডান নিলয় থেকে রক্ত চলে গেল কোথায়? ফুসফুসে। ডান নিলয় থেকে রক্ত চলে গেল ফুসফুসে। কি যুক্ত রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান নিলয় থেকে ফুসফুস। এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিসের মাধ্যমে গেল? পালমোনারি ধমনীর মাধ্যমে। যদি কোথাও দেখো পালমোনারি শব্দ, বুঝবা যে এটা ফুসফুস সম্পর্কিত, ফুসফুসে ঢুকছে নাহলে ফুসফুস থেকে বেরোইছে। তাহলে পালমোনারি ধমনী ফুসফুসে প্রবেশ করে। এবং এখানে আরো একটা বেসিক তথ্য যে তুমি জানো, আচ্ছা একটা ভুল বলছি, সেটা হচ্ছে সুপিরিয়র, ইনফিরিয়র, করোনারি সাইনাস এগুলো হচ্ছে শিরা। এগুলা কি ভাইয়া? শিরা। কারণ শিরাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, শিরাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে একটা ব্যতিক্রম আছে, সেটা পালমোনারি ধমনী। তাহলে শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কিন্তু একটা ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত পরিবহন করে, তার নাম পালমোনারি ধমনী। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে আসে, বাম অলিন্দ থেকে বাইকাস্পিড কপাটিকার মাধ্যমে বাম নিলয়ে আসে, বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টার মাধ্যমে, অ্যাওর্টাকে বলে মহাধমনী, অ্যাওর্টাকে কি বলে? মহাধমনী। অ্যাওর্টাকে বলে হচ্ছে মহাধমনী। তাহলে বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে, এই অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে চলে যায়, অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে চলে যায়। এখন একটা জিনিস বলি, ডান নিলয় থেকে পালমোনারি ধমনীর প্রবেশ মুখে এখানে একটা কপাটিকা আছে, আর এই বাম নিলয় থেকে অ্যাওর্টায় প্রবেশ মুখে আরেকটা কপাটিকা আছে। তাহলে 6টা কপাটিকা। করোনারি সাইনাসের মাঝে একটা, করোনারি সাইনাস ডান অলিন্দের মাঝে, ইনফিরিয়র ভেনা ক্যাভা ডান অলিন্দের মাঝে, ডান নিলয় ফুসফুস, আবার বাম নিলয় অ্যাওর্টা, আর ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে ট্রাইকাস্পিড, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে বাইকাস্পিড। তাইলে মোট 6টা কপাটিকা এখানে আছে। তাহলে মোটামুটি বোঝা গেছে না? সবাই একটু কমেন্ট করে বলেন মোটামুটি বোঝা গেছে কিনা। এই শোনো, তোমরা
এই যে বিভিন্ন বাচ্চাদের মতো প্রশ্ন করো, ধরো তো আমি কৃষিতে পরীক্ষা দিব, তাই না? তাহলে আমার প্রথম কাজ কি জানো? আমার কৃষির সার্কুলারটা ভালোভাবে পড়া, কৃষি এক্সামের সার্কুলার, এটা তোমার জন্যই পড়া উচিত। যে অ্যাডমিট কার্ডে কি কি লেখা আছে, অ্যাডমিট কার্ডে কি কি আছে, আমার কি কি নিয়ে যাইতে হবে, কি নিয়ে যাইতে হবে না, পরীক্ষায় কত নাম্বারের পরীক্ষা হবে, কোন সাবজেক্টে কত, হ্যাঁ এগুলো আমাদের জানা দরকার না? এগুলো তো আগে জানতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে, গুড। এখন চলে আসো, আমরা নেক্সটে চলে যাই। মানবদেহে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার অনুপাত কত বলো? 700:1, তাই না? বা যদিও এখন আসলে 600:1, কারণ এগুলো আগের প্রশ্ন তো। এখন হচ্ছে 600:1। প্রাণীর লোহিত রক্তকণিকা পানিতে ডুবালে কি হয় বলো? প্রাণীর লোহিত রক্তকণিকা হলে এই যে স্ফীত হয়ে ফেটে যায়, স্ফীত হয়ে ফেটে যায়। মানুষের রক্তের পিএইচ কত বলো? মানুষের রক্তের পিএইচ, মানুষের রক্তের পিএইচ হচ্ছে, দেখো মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7-এর উপরে। 7-এর উপরে রক্ত সামান্য ক্ষারীয়, রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। 7-এর উপরে একটা পিএইচি দেওয়া আছে, 7-এর উপরে একটা পিএইচি দেওয়া আছে, 7-এর উপরে একটা পিএইচি দেওয়া আছে। করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? আমি আবারও বলি, যদি দেখো যে করোনারি, তাহলে বুঝবা হার্ট বুঝাচ্ছে। যদি দেখো যে ক্যারোটিড, বুঝবা মাথা বোঝাচ্ছে। যদি দেখো পালমোনারি, বুঝবা ফুসফুস বোঝাচ্ছে। পালমোনারি দেখলেই বুঝবা ফুসফুস বোঝাচ্ছে। রক্তের শতভাগ কত ভাগ রক্তরস? 55 ভাগ রক্তরস, 45 ভাগ রক্ত কণিকা। এর মধ্যে আবার 44% হচ্ছে আরবিসি, এর মধ্যে আবার 44% আরবিসি, 44% আরবিসি, 44% হচ্ছে আরবিসি। রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা? এটা হচ্ছে রক্তের কাজগুলা, ঠিক আছে? আরবিসির বেসিক কাজগুলা কি? যেমন আরবিসির কাজ যদি আমি বেসিক কাজ বলি, একটা কাজ তোমাকে কোনোভাবে ভুল করা যাবে না, যে আরবিসি হচ্ছে অক্সিজেন পরিবহন করে। কি বলছি ভাইয়া? আমাদের যে আরবিসি, আরবিসি কি করে? অক্সিজেন পরিবহন করে। আরবিসি হচ্ছে অক্সিজেন পরিবহন করে। আরবিসির প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন আছে, অর্থাৎ আরবিসি ব্লাড গ্রুপিং করে। আরবিসি অক্সিজেন পরিবহন করে, আরবিসি ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী, আরবিসি ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী। আর একটা জিনিস আছে, আরবিসিতে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই নাইট্রিক অক্সাইড রক্তনালীর প্রসারণ ঘটায়, রক্তনালীর প্রসারণ ঘটায়। আরবিসিতে থাকে H2S, এটা রক্তনালীর সংকোচন ঘটায়। H2S কি করে? রক্তনালীর সংকোচন ঘটায়, রক্তনালীর সংকোচন ঘটায়, ঠিক আছে? তাহলে আরবিসি অক্সিজেন পরিবহন করে, আরবিসি ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী, কারণ আমাদের আরবিসির প্লাজমা ঝিল্লিতে একটা অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনে মানে যে অ্যান্টিজেন আছে ওইটাই তোমার ব্লাড গ্রুপ। আমার ব্লাড গ্রুপ এবি, কারণ আমার আরবিসির প্লাজমা ঝিল্লিতে এ আর বি এই দুইটা অ্যান্টিজেন আছে। তোমার ব্লাড গ্রুপ যদি ও হয়, তাহলে তোমার আরবিসির প্লাজমা ঝিল্লিতে কোনো অ্যান্টিজেন নাই। আচ্ছা, তাইলে নাইট্রিক অক্সাইড হচ্ছে রক্তনালীকে প্রসারিত করে, H2S রক্তনালীকে সংকুচিত করে, আরবিসি ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী, আরবিসি অক্সিজেন পরিবহন করে, আরবিসি হচ্ছে অক্সিজেন পরিবহন করে। আর এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা, তো তুমি জানো যে শ্বেত রক্তকণিকার কথা আসলেই রোগ প্রতিরোধের কথা আসবে, এবং শ্বেত রক্তকণিকার অনেকগুলো ভাগ আছে, এবং শ্বেত রক্তকণিকার যে কাজগুলা, এগুলা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। শ্বেত রক্তকণিকার কোষগুলা যদি তুমি মানে ভুল করো, তাহলে কিন্তু বিশাল একটা পাপ টাইপের হবে, ঠিক আছে? তো তুমি জানো অলরেডি যে মামনি ফ্যাগোসাইটোসিস করে, মামনি হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। মামনি ফ্যাগোসাইটোসিস করে মানে কি? দেখো, মাতে হচ্ছে ম্যাক্রোফেজ, মাতে হচ্ছে ম্যাক্রোফেজ, মাতে হচ্ছে মনোসাইট, আর নিতে হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল নিতে হচ্ছে, আচ্ছা, মনোসাইট, আর নিতে হচ্ছে নিউট্রোফিল, ঠিক আছে? তো তুমি জানো যে মনোসাইট গুলো বড় হইলেই তাকে ম্যাক্রোফেজ বলে। তো এই মামনি হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, মামনি হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। লিম্ফোসাইট কি বলে? লিম্ফোসাইট কি বলে? আণুবীক্ষণিক সৈনিক, তাই না? লিম্ফোসাইট, লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইটকে বলে দেহের আণুবীক্ষণিক সৈনিক, লিম্ফোসাইটকে বলে দেহের আণুবীক্ষণিক সৈনিক। মামনি হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। আর হচ্ছে ইওসিনোফিল কি করে? ইওসিনোফিল, দেখো বেসোফিল দুইটা কাজ করে, হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে, হেপারিন ক্ষরণ করে আর হিস্টামিন ক্ষরণ করে। আর ইওসিনোফিল হচ্ছে রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভার অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। আবারও বলি, ইওসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভার অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। তাইলে ইওসিনোফিল হচ্ছে রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা আর অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। তাহলে এই হচ্ছে তোমার রক্তকণিকার
লোহিত রক্তকণিকা পড়লাম, শ্বেত রক্তকণিকা পড়লাম, আর অনুচক্রিকার কাজ তো মেইনলি হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধা। অনুচক্রিকার মেইন কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। তাহলে বেসোফিল হেপারিন হিস্টামিন ক্ষরণ করে, লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, লিম্ফোসাইটকে বলে আণুবীক্ষণিক সৈনিক, মামুনি হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। তো এখানে হচ্ছে নিউট্রোফিল, মনোসাইট, ম্যাক্রোফিজ এই তিনজন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। কোন অঙ্গের শিরায় সবচেয়ে বেশি অক্সিজেন থাকে? এটা একটু জানতে হবে। ফুসফুসের শিরায় সবচেয়ে বেশি অক্সিজেন থাকে। ফুসফুসের শিরায় সবচেয়ে বেশি অক্সিজেন থাকে। ফুসফুসের শিরায় সবচেয়ে, খুব স্বাভাবিক, এটা একটু মাথা খাটাইলেই বোঝা যায়, তাই না? কারণ ফুসফুসেই হচ্ছে অক্সিজেন থাকে, ফলে ফুসফুসের শিরাতেই সবচেয়ে বেশি অক্সিজেন থাকবে, এটাই স্বাভাবিক। রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন হয় না? রক্ত জমাট বাঁধার জন্য অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায়। আর এইটা রক্ত জমাট বাঁধার যে 13টি ফ্যাক্টর আছে, 13টা ফ্যাক্টরের মেইন ফ্যাক্টর 4টা, সেই 4টা ফ্যাক্টরের নাম সবাই একটু কমেন্ট করে লিখো। 13টা রক্ত জমাট বাঁধার মেইন ফ্যাক্টর 13টা, সেই 4টা মানে 13টার 4টা মেইন ফ্যাক্টর। তো সেই 4টা ফ্যাক্টরের এই 2টা ফ্যাক্টর, এটা রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর, এটা তো অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায়। আর হরমোন রক্ত জমাট বাঁধায়, হরমোনের কোনো ভূমিকা নাই। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে? তোমরা এটা খুব গুরুত্বপূর্ণ। হার্টের যে সিস্টোল এবং ডায়াস্টোল, সংকোচনকে বলে সিস্টোল, দন্তীয় স দিয়ে মনে রাখবা, শতে সংকোচন শতে সিস্টোল, আর প্রসারণকে বলে ডায়াস্টোল। এইটা গেল। আর সাথে সাথে একটু অ্যাট্রিয়ামের সিস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময়টা একটু জানতে হবে। আমাকে একটু সবাই কমেন্ট করে বলবা অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের সময়কালটা কত। এটা, এই 4টা কিন্তু জানতে হবে। আমাকে সবাই একটু কমেন্ট করে বলো অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের সময়কালটা কত। সবাই, অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের সময়কালটা কত? অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের সময়কাল কত? আচ্ছা, ঠিক আছে, গুড। এখন চলে আসো অস্থির সাথে পেশি। আমরা কিন্তু 7 নম্বর অধ্যায়ে চলে আসছি। তাহলে আমরা হচ্ছে 4টা অধ্যায় শেষ করছি, 1 2 3 4, মোটামুটি 4টা অধ্যায় শেষ করলাম। এর বাইরে আমি একটু দেখি। না, ঠিক আছে। তো এই অধ্যায়ে তুমি ঘুরে ফিরে খেয়াল করলেই দেখবা যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, যে দেখো অ্যাট্রিয়ামের সিস্টোল হচ্ছে 0.1, দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হচ্ছে, একটা জানলে কিন্তু আরেকটা পারবা, কারণ সিস্টোল আর ডায়াস্টোল মিলে হচ্ছে 0.8 হবে, তাই না? সিস্টোল আর ডায়াস্টোল মিলে হচ্ছে 0.8 হবে। ভেন্ট্রিকলের সিস্টোল হচ্ছে 0.3, ভেন্ট্রিকলের ডায়াস্টোল হচ্ছে 0.8, সরি 0.5। এবং ভেন্ট্রিকলের সিস্টোলের সময় কি শব্দ হয়? লাভ শব্দ। এর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের কি শব্দ সময় কি হয়? ডাব। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় লাভ নামে একটা শব্দ হয়, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় হচ্ছে ডাব নামে একটা শব্দ হয়। ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় লাভ এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় হচ্ছে ডাব নামে একটা শব্দ হয়ে থাকে। এখন চলে আসো, আমরা হচ্ছি এখন 7 নম্বর অধ্যায় পড়বো। আমরা হচ্ছে এখন 7 নম্বর অধ্যায় পড়বো। 7-এর পরে পড়বো হচ্ছে তোমার 5 আর 11, তাই তো? তো মোটামুটি আর মানে আমরা বেশিরভাগই পড়ে ফেলছি। আমরা 6টা লেকচারে ভাগ করছিলাম, আমাদের 4টা লেকচার শেষ আর 2টা লেকচার বাকি। তো মোটামুটি আমরা 2 ঘন্টার ভিতরে শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো এখন একটু খেয়াল করো, আমরা এখন হচ্ছে মানবদেহের যখন পড়বো, তখন এখানে তোমার মানবদেহ জন্মের সময় বোন ছিল হচ্ছে 300টা, এবং পরবর্তীতে আস্তে 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 বোনগুলা ফিউজ হয়। 2টা বোন মিলে একটা, 3টা বোন মিলে একটা, 4টা বোন মিলে একটা, ফিউজ হইতে হইতে এখন আমাদের বডিতে হাড় আছে হচ্ছে 206টা। তাহলে এখন আমাদের বডিতে কয়টা হাড় আছে? 206টা। তাহলে আমাদের ফার্স্টে বোন ছিল হচ্ছে 300টা, এখন হাড় আছে 206টা। তাহলে এই জায়গা ভুল করা যাবে না। তাহলে এই, এবং আমরা এই যে কঙ্কালতন্ত্র পড়তেছি, কঙ্কালতন্ত্র তৈরি হয় মেসোডার্ম থেকে। কঙ্কালতন্ত্র কই থেকে তৈরি হয়? মেসোডার্ম থেকে তৈরি হয়। কঙ্কালতন্ত্র তৈরি হয় হচ্ছে মেসোডার্ম থেকে। হৃৎপিণ্ডের প্রাচীরে কি ধরনের পেশি থাকে? একটু আমরা বলি যে হৃৎপিণ্ডের প্রাচীরে কিন্তু অনৈচ্ছিক পেশি থাকে। দেখো আমাদের পেশি আছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। তো আমাদের বডির ভিতরে যে ভিসেরাগুলো আছে, ভিসেরা মানে ধরো আমাদের হার্ট, আমাদের লাং, আমাদের ফুসফুস, আমাদের প্লিহা, আমাদের অগ্নাশয়, এগুলাতে যে মাসেলগুলো আছে, তোমার মূত্রথলি, এই জায়গায় যে মাসেলগুলো আছে, এগুলো তুমি কন্ট্রোল করতে পারো না। এই পেশিগুলো অনৈচ্ছিক পেশি, তাই না? তাহলে আমাদের ভিসারাল মাসেলগুলা মানে আমাদের দেহের যে মানে যে পেশিগুলা আমরা কন্ট্রোল করতে পারি, ঐচ্ছিক পেশি, ধরো আমাদের হাতের মাসেল, হ্যাঁ আমাদের পায়ের মাসেল, এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে যেগুলো কন্ট্রোল করতে পারি না সেগুলোকে অনৈচ্ছিক পেশি বলে। আমাদের ভিসেরাতে এই মাসেলগুলো আছে, আর হার্টে অনৈচ্ছিক পেশি আছে, আর হার্টে আছে হচ্ছে অনৈচ্ছিক পেশি। মানবদেহের মেরুদণ্ড কয়টা কশেরুকা নিয়ে গঠিত? এখন দেখো, ধরো এখানে 33টা আছে। তুমি জানো যে মেরুদণ্ড ফার্স্টেই 33টা, পরবর্তীতে এগুলো ফিউজ হয়ে 26টা হয়। এগুলো ফিউজ হয়ে পরবর্তীতে হয় হচ্ছে 26টা। তাইলে
ফিউজ হয়ে হয় হচ্ছে 26টা। তাহলে এই যে জায়গাগুলো ধরো মেরুদণ্ডে কয়টা কশেরুকা, 26টা কশেরুকা, তাহলে এখানে থোরাসিক কশেরুকা কয়টা আমাকে একটু বলো তো, সবাই একটু আমাকে কমেন্ট করে বলো। থোরাসিক কশেরুকা কয়টা? 12টা। থোরাসিক কশেরুকা হচ্ছে 12টা। হ্যাঁ, আর আমাদের পরশুকা 12 জোড়া। পরশুকা হচ্ছে 12 জোড়া। পরশুকা হচ্ছে বুকের খাসার হাড়। তাহলে পরশুকা 12 জোড়া আর থোরাসিক কশেরুকা 12টা। আবারও বলি, থোরাসিক কশেরুকা হচ্ছে 12টা, পরশুকা হচ্ছে 12 জোড়া। তাহলে পরশুকা হচ্ছে, ও আচ্ছা এটা বাদ গেছে, হ্যাঁ অস্থির সাথে অস্থি লেগে হচ্ছে, দেখো এটা একটু দেখাই, অস্থি প্লাস অস্থি, এটা লেগে থাকে লিগামেন্ট দিয়ে, অস্থি আর অস্থি লেগে থাকে লিগামেন্ট দিয়ে, আর অস্থি প্লাস পেশি এটা হচ্ছে টেন্ডন দিয়ে লেগে থাকে। মানে ব্যাপারটা কিরকম, যে ধরো হাড়ের সাথে, ধরো তোমার এখানে হাড় আছে, হাড়ের সাথে মাংস আছে না, তো হাড়ের সাথে মাংস তো একেবারে এমন না যে চাপ দিয়ে লাগানো, তো হাড়ের সাথে মাংসর একটা জয়েন্ট আছে, এই জয়েন্টটা হচ্ছে টেন্ডন, এবং ওইটা টান দিলে ওই জিনিসটা ইয়া হয়। হ্যাঁ, তো অস্থি আর পেশির জয়েন্টকে বলে, মানে যেটা দিয়ে যুক্ত সেটা টেন্ডন, আর দুইটা অস্থিযুক্ত লিগামেন্ট দিয়ে, ধরো এখানে একটা হাড্ডি আছে, এখানে একটা হাড্ডি আছে, এখানে যদি কানেকশন না থাকতো, দুইটা হাড্ডির মধ্যে কানেকশন না থাকলে তো এই হাতের পার্ট দুটো আলাদা করতে পারার কথা, তো যায় না। তাহলে দুইটা হাড্ডি লাগানো, কি দিয়ে লাগানো? লিগামেন্ট দিয়ে লাগানো। আর হাড্ডির সাথে মাংস কি দিয়ে লাগানো? টেন্ডন দিয়ে লাগানো। হাড্ডির সাথে মাংস কি দিয়ে লাগানো ভাইয়া? টেন্ডন দিয়ে লাগানো। আচ্ছা ঠিক আছে, মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? তোমরা জানো কানে 6টা হাড় আছে, এইখানে 3টা, এইখানে 3টা, সেগুলো হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। সেগুলা কি কি ভাইয়া বলছি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, সেগুলো হচ্ছে ভাইয়া ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে এই যে বোনসগুলো আমরা বললাম, এই বোনসগুলা ভুল করা যাবে না। তাহলে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তাহলে সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস, এবং স্টেপিসের সাথে যুক্ত হচ্ছে একটা পেশি আছে স্টেপিডিয়াস, স্টেপিডিয়াস। তাহলে এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট পেশি, স্টেপিডিয়াস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট পেশি। আবারও বলি, স্টেপিডিয়াস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট পেশি। আচ্ছা, দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটা বলো? দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা। দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা। আর কোন পেশি ক্লান্ত হয় না? হৃদ পেশি কখনো ক্লান্ত হয় না, হৃদ পেশি কখনো ক্লান্ত হয় না। আর আমাদের দেহে মোট পেশি আছে, ঐচ্ছিক পেশি আছে 656টা। আমাদের দেহে মোট ঐচ্ছিক পেশি আছে 56টা। শক্তিশালী পেশি জিহ্বা, সবচেয়ে ছোট পেশি, আর ক্লান্ত হয় না হৃদ পেশি, ক্লান্ত হয় না হৃদ পেশি। আর স্টেপিস হচ্ছে তোমার সবচেয়ে ছোট অস্থি, সবচেয়ে ছোট অস্থি। আমাকে সবাই কমেন্ট করে বলবা দেহের সবচেয়ে বড় হাড্ডি কোনটা? সবাই কমেন্ট করে বলবা আমাদের দেহের সবচেয়ে বড় হাড় কোনটা, সবাই বলো। ডেল্টয়েড রিজ কোন স্থির শনাক্তকারী বৈশিষ্ট্য? ডেল্টয়েড রিজ বলো, হিউমেরাস নাকি ফিমার? সহজ করে দিলাম, দুইটার একটা, হিউমেরাস। হিউমেরাস সম্পর্কে সামান্য একটু তথ্য জানতে হবে, খুব বেশি না, অল্প একটু তথ্য তাইলেই হবে। যেমন এইটা হচ্ছে তোমার হিউমেরাস, এটা ধরো তোমার হিউমেরাস, ঠিক আছে, এটা ধরো তোমার হিউমেরাস। হিউমেরাসে এইখানে ধরো অ্যানাটমিক্যাল গ্রিবা আছে, ঠিক তার নিচে আছে সার্জিক্যাল গ্রিবা, তাইলে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রিবা, আর নিচে আছে সার্জিক্যাল গ্রিবা। এখানে ভঙ্গুর এই জায়গাটা প্রচুর ভেঙে যায় এবং এখানে প্রচুর সার্জারি করা লাগে, তাই এটার নাম সার্জিক্যাল গ্রিবা। আর এখানে আছে ডেল্টয়েড পেশি সংযুক্তির জন্য ডেল্টয়েড রিজ, তাহলে এখানে আছে ডেল্টয়েড মাসল সংযুক্তির জন্য ডেল্টয়েড রিজ। আর এখানে দুইটা ফসা আছে, আসলে করোনয়েড ফসা আর ওলেকেরনন ফসা, আর একটা হচ্ছে ওলেক্রেনন ফসা। তাহলে এখানে দুইটা ফসা আছে, করোনয়েড ফসা, ওলেক্রেনন ফসা, দুইটা ফসা আছে, একটা হচ্ছে করোনয়েড ফসা আর একটা হচ্ছে ওলেক্রেনন ফসা, ঠিক আছে। তাহলে এইটা গেল। এরপরে চলে আসো কোনটা সিসাময়েড অস্থি। তো তোমরা জানো পায়ের বাটিকে বলে হচ্ছে প্যাটেলা, তো প্যাটেলা হচ্ছে সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি সেটা যেটা তৈরি হয় পেশির টেন্ডন থেকে, যেটা পেশির টেন্ডন থেকে তৈরি হয় সেটা হচ্ছে সিসাময়েড, যেটা পেশির টেন্ডন থেকে তৈরি হয়। কি বললাম? যেই অস্থিটা তৈরি হয় পেশির টেন্ডন থেকে
সেইটাকে বলা হয় হচ্ছে সিসাময়েড অস্থি, এবং প্যাটেলা হচ্ছে একটা সিসাময়েড অস্থি। প্যাটেলা একটা ত্রিকোণাকার অস্থি, এটাকে পায়ের বাটি বলে। আচ্ছা, বিউটি বোন কোনটা? তো তোমরা জানো ক্লাভিকল, যেইটা ক্লাভিকলকে বলা হয় বিউটি বোন, বা পুরুষদের ক্ষেত্রে বলা হয় কলার বোন। এই ক্লাভিকলটা হচ্ছে ইউ আকৃতির বা এফ আকৃতির, হ্যাঁ, মানে এইভাবে ইউ বা এফ আকৃতির, ইউ বা এফ আকৃতির হচ্ছে ক্লাভিকল। ক্লাভিকল হচ্ছে ইউ বা এফ আকৃতির। আর হিউমেরাস, হিউমেরাস সম্পর্কে কি জানতে হবে বলো? হিউমেরাস সম্পর্কে আমরা জানছি, তাই তো? হিউমেরাস সম্পর্কে আমরা জানছি, ওকে। আচ্ছা, প্রাণীকলা দেখো, উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু দুই রকম, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। আর প্রাণীর ক্ষেত্রে টিস্যু আসলে চার রকম। আবারও বলি, প্রাণীর ক্ষেত্রে টিস্যু আসলে চার রকম। একটু বলো তো, প্রাণীর ক্ষেত্রে টিস্যু কি কি রকম? প্রাণীর ক্ষেত্রে টিস্যু কি কি রকম একটু বলো। চার রকম, চারটা টিস্যু আছে। যেমন রক্ত হচ্ছে যোজক কলা, পেশি কলা, স্নায়ু কলা, আর একটা কলা আছে, বলো। যোজক কলা, পেশি কলা, স্নায়ু কলা, আর একটা কি কলা? তাহলে টিস্যু চার রকম। আসো, জীবন্ত জীবাশ্ম কোনটা এইটা কিন্তু জানতে হবে। বেশ কিছু জীবন্ত জীবাশ্মের নাম আছে, সবগুলা জীবন্ত জীবাশ্ম একসাথে পড়ে ফেলবা। প্লাটিপাস হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, আমরা আসলে দেখো এখানে কয়েকটা প্রশ্ন একটু উলটপালট হয়ে গেছে। আমাদের মনে হয় আজকে 85টার মতো প্রশ্ন আছে, আরো কিছু প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা যাব। তো এখানে প্রথমেই একটু দেখি যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। তো তার আগে তুমি এই 11 নম্বর অধ্যায় যখন খুলবা, তোমাকে আমি ফার্স্টেই বলছি যে এই জায়গায় যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তুমি একটা বড় ধরনের ধরা খাবা। তো যদি ধরা না খাইতে চাই, প্রথমেই তোমাকে কি জানতে হবে আমি তোমাকে একটু বলি। দেখো, প্রথমেই জানতে হবে প্রথম সূত্র আর কি কি নাম আছে। এটাকে বলে পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন বা মনোহাইব্রিড ক্রস সূত্র। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে পৃথকীকরণ সূত্র, অথবা এটাকে বলে হচ্ছে মনোহাইব্রিড ক্রস সূত্র, হাইব্রিড ক্রস সূত্র। এটার অনুপাত কত? 3:1। এটার অনুপাত কত ভাইয়া? 3:1। এখন প্রথম সূত্রের ব্যতিক্রম কি আছে? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা আর লিথালজিন। লিথালজিনে একজন মারা যায়, তাই অসম্পূর্ণ প্রকটতা অনুপাত 1:1, সমপ্রকটতা অনুপাত 1:1, আর লিথালজিনে হচ্ছে 2:1। এখন এদের এক্সাম্পল গুলা জানতে হবে। যেমন অসম্পূর্ণ প্রকটতা অনুপাত হচ্ছে সন্ধ্যা মালতী। কি নাম? সন্ধ্যা মালতী। মিরাবিলিস জালাপা, ইংরেজি নামটাও জানতে হবে, মিরাবিলিস জালাপা। হ্যাঁ, এরপরে আসো সমপ্রকটতা। এটা কি? আন্দালুসিয়ান মোরগ মুরগি। আচ্ছা, আমাকে একটু বলো তো, সবাই কমেন্ট করো, সাদা লেঘর্ন মোরগ মুরগি এটা কিসের ব্যতিক্রম? আন্দালুসিয়ান মোরগ মুরগি। আর লিথালজিন যেটা, এটার অনেকগুলা আছে, এগুলা হচ্ছে সবগুলা লিথালজিনের ব্যতিক্রমগুলা সব একসাথে শিখতে হবে। সবগুলা একসাথে শিখতে হবে। কি বলছি? সবগুলো একসাথে শিখতে হবে, ঠিক আছে? তো এই অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে ইন্টারমিডিয়েট জিন বলে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে কি জিন বলে? ইন্টারমিডিয়েট জিন, ইন্টারমিডিয়েট জিন বলে। আর লিথালজিন আবিষ্কার করছে কে? কুয়েনো, ফরাসি জিন তত্ত্ববিদ কুয়েনো আবিষ্কার করছে। কোথায় আবিষ্কার করছে? হলুদ ইঁদুরে। কোথায় আবিষ্কার করছে? হলুদ ইঁদুরে। এবং এখানে যেটা হয়, এটা হচ্ছে হলুদ ইঁদুরে এটা আবিষ্কার করছে। কোথায় আবিষ্কার করছে? লিথালজিনের যে এক্সাম্পল গুলা, সেই এক্সাম্পল গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন ইন্টারমিডিয়েট জিন, অনুপাত 1:1। সন্ধ্যামালতী পুষ্প মিরাবিলের জালাপাতে দেখা যায়। সমপ্রকটতা 1:1, আন্দালুসিয়ান মোরগ মুরগিতে দেখা যায় লিথালজিন 2:1। আর এই হচ্ছে প্রথম সূত্র, তার অনুপাত এইটা। প্রথম সূত্র নাম এইগুলা, এই ব্যতিক্রম গুলা এইগুলা। ক্লিয়ার? এটা সবার কাছে ক্লিয়ার? এখানে তুমি এক্সট্রা যেটা পড়বা সেটা হচ্ছে লিথালজিনের যে নামগুলা আছে, সেই নামগুলা তুমি এক্সট্রা পড়বা এখান থেকে। ওকে, এখন চলে আসো, আমরা হচ্ছি এরপরে দ্বিতীয় সূত্র দেখি। এই যে তুমি দ্বিতীয় সূত্র দেখবা, দ্বিতীয় সূত্র তুমি ফার্স্টেই খেয়াল করবা, এটার নাম কি? ডাইহাইব্রিড ক্রস সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র। ডাইহাইব্রিড ক্রস সূত্র বা
তাহলে দ্বিতীয় সূত্র হচ্ছে ডাইহাইব্রিড ক্রস সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র, অনুপাত হচ্ছে 9331। এন্ড ব্যতিক্রমগুলা কি ভাইয়া? ব্যতিক্রমগুলা হচ্ছে প্রকট এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, আর সর্বশেষ হচ্ছে পরিপূরক জিন। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পরিপূরক জিনের আরেকটা নাম সহপ্রকটতা। আমাকে সবাই কমেন্ট করে বলবা সমপ্রকটতার অনুপাত কত? সবাই কমেন্ট করে বলবা সমপ্রকটতার অনুপাত কত? সবাই একটু ভাই কমেন্ট করেন সমপ্রকটতার অনুপাত কত। তাহলে দেখো দ্বিতীয় সূত্র হচ্ছে ডাইহাইব্রিড ক্রস সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র। দ্বিতীয় সূত্র কি? ডাইহাইব্রিড ক্রস সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র, অনুপাত 9331। প্রকট এপিস্টাসিস যেটা সেটা হচ্ছে 133, এবং উদাহরণ হচ্ছে সাদা লেগ হর্ন মোরগ মুরগি। লেগ হর্ন মোরগ মুরগি আর লিখলাম না, বুঝে নিও, আমি শুধু মোরগ লিখছি। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের ক্ষেত্রে হচ্ছে মুখ বধিরতা। মুখ বধিরতা অর্থাৎ যারা কানে শুনে না তারা কথাও বলতে পারে না, মুখ বধিরতা। আর সহপ্রকটতা বা পরিপূরক জিন, আচ্ছা এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত কত? 97। সহপ্রকটতা বা পরিপূরক জিনের অনুপাত কত? এইটাও হচ্ছে 97, এবং এটা দেখা যায় মিষ্টি মটরে। এটা দেখা যায় হচ্ছে ভাইয়া মিষ্টি মটরে। কোথায় দেখা যায় আবারও বলি? মিষ্টি মটরে দেখা যায়। এটা দেখা যায় হচ্ছে মিষ্টি মটরে। এবং এই এপিস্টাসিস যখন তুমি দেখতেছো, এরা কিন্তু দুইটা সংজ্ঞা পড়বা, একটা হচ্ছে এপিস্টাটিক জিন, একটা সংজ্ঞা পড়বা এপিস্টাটিক জিন যে বাধা দেয়, আর একটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন যে বাধা পায়। তাহলে কি বলছি? তাহলে এপিস্টাসিসের ক্ষেত্রে দুই রকম জিন আছে, এপিস্ট্যাটিক জিন আর হাইপোস্ট্যাটিক জিন। এপিস্ট্যাটিক যে বাধা দেয়, আর হাইপোস্ট্যাটিক জিন যে বাধা পায়। ঠিক আছে, যে বাধা দেয় সে এপিস্ট্যাটিক, যে বাধা পায় সে হাইপোস্ট্যাটিক। প্রকট এপিস্টাসিস 133 সাদা লেগ হর্ন মোরগ মুরগি। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস মুখ বধিরতা 97, সহপ্রকটতা বা পরিপূরক জিন 97, মিষ্টি মটর এটা হচ্ছে 9:7। এইটার এক্সাম্পল হচ্ছে ভাইয়া মিষ্টি মটর, এটা হচ্ছে ভাইয়া মিষ্টি মটর। ভাইয়া দেখো এগুলা হচ্ছে কবিতা দিয়ে আমরা এর আগে পড়াইছি, কিন্তু এখন আসলে সত্যি কথা বলতে সব একসাথে আমি মানে পড়াইতে গেলে তো অনেক পড়ানো যায়, তাই না? 5-7 ঘন্টাও ক্লাস করানো যায়, সেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যেন সাজেশন আকারে তোমাকে ক্লাসটা, আমি টাইটেলটাও দিছি সাজেশন ক্লাস। এখন সাজেশন ক্লাস যদি আমি 5 ঘন্টা নিই তাহলে তো হয় না। কাইন্ড অফ এটা একটা সাজেশন ক্লাস সেভাবে ধরে নাও, হ্যাঁ? আচ্ছা, এবং আমি তোমাকে কিন্তু পড়াশোনা অনেক শর্ট করে দিচ্ছি, তাই না? তুমি দেখো যে আমি কিন্তু দ্বিতীয় সূত্র ব্যতিক্রম কি কি পড়তে হবে সব এক জায়গায় করে নিয়ে আসছি, প্রথম সূত্র সব এক জায়গায় করে নিয়ে আসছি, মানে ঘুরে ফিরে দেখবো যে এখান থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, তো এতটুকু একটু তো শিখতে হবে, কষ্ট করে শিখতে হবে না? অবশ্যই শিখতে হবে। এই যে একটা জিনের উপস্থিতিতে অন্য তার কার্যক্ষমতা হারায় ফেলে, এই যে এপিস্টাসিস বলে। ওই যে বললাম এপিস্টাটিক জিন, একজন বাধা দেয় আর একজন বাধা পায়। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে মতবাদ। এই মতবাদগুলো তো অবশ্যই আমাদের জানতে হবে, তাই না? যে কার মতবাদটা কে। তো এটা সবচেয়ে বড় মতবাদ, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। এইটা আসছে অরিজিন অফ স্পিসিস। এবং এই প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দিছে বলো? এই যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এটা কার? ডারউইনের। ডারউইনের হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। আরো তো মতবাদ আছে, তাই না? এই যে যতগুলা মতবাদ আছে সবগুলা মতবাদ। যেমন আমি যদি একটু লিখি, ল্যামার্কের হচ্ছে, আমি পুরোটা লিখতেছি না, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ল্যামার্কের হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ভাইজম্যানের হচ্ছে আধুনিক সংশ্লেষ মতবাদ। হ্যাঁ, আধুনিক সংশ্লেষ মতবাদ। ঠিক আছে, ভাইজম্যানের আরো একটা মতবাদ আছে, জার্ম প্লাজম মতবাদ। এই যে মতবাদগুলা, হেকেলের হচ্ছে পুনরাবৃত্তি মতবাদ। পুনরাবৃত্তি মতবাদ। এরপর হচ্ছে ভ্রিসের পরিব্যক্তি মতবাদ। তাহলে এই যে মতবাদগুলো আছে, এবং ল্যামার্কের 4টা সূত্র আছে। ল্যামার্কের সূত্র 4টাই, 4টা সূত্রের 4টা শিরোনাম আছে। এই শিরোনামগুলা জানতে হবে, এই শিরোনামগুলা জানতে হবে, এই শিরোনামগুলা জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো লিথাল জিনের কারণে ফিনোটাইটিক অনুপাত, তুমি অলরেডি জানো 2:1। এরপরে আসো জার্ম প্লাজম মতবাদের প্রবক্তা কে বলো? জার্ম প্লাজম মতবাদের দেখো এই যে বর্গীয় জ ভাইজম্যান। ঠিক আছে,
জার্মপ্লাজম হচ্ছে ভাইস ম্যান। কে ভাইস ম্যান? আর্কিওপটেরিক্স কি ভাইয়া? ভাইয়া বলো আর্কিওপটেরিক্স কি? আর্কিওপটেরিক্স হচ্ছে ধারণা করা হয়, মানে এটা মানে বিবর্তন অনুযায়ী। দেখো সরীসৃপ থেকে আসছে আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স সেখান থেকে আসছে পাখি। তাহলে বিবর্তন অনুযায়ী সরীসৃপ থেকে, এখন আর্কিওপটেরিক্সটা পৃথিবীতে নাই, তো সরীসৃপ থেকে আসছে আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স থেকে আসছে পাখি। তাহলে পাখির জীবাশ্ম কি হবে? আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স হবে পাখির জীবাশ্ম। মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস এর ফিনোটাইপিক অনুপাত কত বলো? বলো মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত কত? বলো সবাই বলো, ডাইহাইব্রিড ক্রস কত? শোনো অ্যান্সারে ভুল থাকতে পারে, কিন্তু একটুক জানতে হবে যে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের অনুপাত কত, এগুলা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, ঘাস ফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, ভাই এই যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি থেকে প্রশ্ন আসে, এটা মেডিকেলে আসছে প্রশ্ন, ক্লাস্টার ডিগ্রিতে আসছে, এবারও কিন্তু এই লিঙ্গ নির্ধারণ যেটা সেটা কিন্তু আসতে পারে। যেমন তুমি জানো যে এক্স 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 ওয়াই এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, তাহলে সে মানুষের ক্ষেত্রে হচ্ছে এক্স 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 ওয়াই। শুধুমাত্র তা না, গাজা গাছ চিনো? গাজা গাছ, ওই যে গাজার নৌকা পাহাড় তুলে যায়, সেই গাজা। এরপর তেলাকুসা নামে গাছ আছে, গাজা নামে গাছ আছে, তেলাকুচা নামে গাছ আছে, তেলাক পোকা না কিন্তু তেলাকুচা। তো এগুলার ক্ষেত্রে হচ্ছে এক্স 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 ওয়াই, বুঝছো? আর এই সার পোকা আর ফড়িং এক্স 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 নট হচ্ছে কোথায় পাওয়া যায়? সার পোকা আর ফড়িং এ। তাহলে সার পোকা ফড়িং এর হচ্ছে এক্স 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 নট, ঠিক আছে? তাহলে বলতো আমাদের ঘাস ফড়িং কোনটা হবে? ঘাস ফড়িং, এই যে ফড়িং ঘাস ফড়িং তো এক্স 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 নট, ফড়িং ঘাস ফড়িং হবে এক্স 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 নট। জেড 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 ডাব্লিউ এটা কোনটা? এই যে পাখি, পাখির ক্ষেত্রে হচ্ছে, এবং কিছু প্রজাপতির ক্ষেত্রে এই জেড 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 ডাব্লিউ। আর জেড 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 নট এটা হচ্ছে মথে এবং কিছু প্রজাপতিতে। অর্থাৎ কিছু প্রজাপতিতে জেড 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 ডাব্লিউ, কিছু প্রজাপতিতে জেড 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 নট। যদিও ইম্পর্টেন্ট মানুষের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট এক্স 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 ওয়াই, আর ঘাস ফড়িং সার পোকা এক্স 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 নট, এই দুটো ইম্পর্টেন্ট। এই দুটো আজমল স্যারের বইতে আছে, এই দুটো আজমল স্যারের বইতে নাই, এই দুটো আলিম স্যারের। আচ্ছা আসো, এই দুটো হচ্ছে আলিম স্যারের, ঠিক আছে? ওকে ওকে, তাহলে এখন আসো আমরা একটু প্রচ্ছন্ন। শোনো, গাঁজা জিনিসটা ভালো যদি তুমি লিমিট, মানে ব্যাপারটা এরকম, গাঁজা জিনিসটা ভালো এবং গাঁজা চিকিৎসায় ব্যবহৃত হয়, ঠিক আছে? ফলে কিন্তু সমস্যা হচ্ছে আমরাই, মানুষ হচ্ছে খারাপ। এই যে একটা উদ্ভিদ খারাপ হইতে পারে না, খারাপ হচ্ছে মানুষ। অনেক উদ্ভিদ খাইলে মানুষ মারা যায়, তাই না? এখন ধরো সেই উদ্ভিদটাকেও তুলে এনে যদি আরেকটা মানুষকে মেরে ফেলে, ওটা কি উদ্ভিদের দোষ? তাইলে গাঁজা জিনিসটা চিকিৎসায় ব্যবহৃত হয়, কিন্তু মানুষ হচ্ছে খারাপ। যখন তুমি, তোমার তো এটা, তুমি তো মানে চিকিৎসায় লাগতেছে না, তো তুমি এমনি এমনি কেন খাবা? মানে ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে প্রচ্ছন্ন লিথাল জিন, আরে সবাই পারে, দেখছো সবাই পারে। তাহলে এটা হচ্ছে লিথাল জিন, হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। জীবের প্রকাশিত লক্ষণ, তাহলে জিনোটাইপ ফিনোটাইপ ব্যাকক্রস টেস্ট ক্রস, চারটা সংখ্যা পড়বা। জিনোটাইপ ফিনোটাইপ মানে জিনের গঠন হচ্ছে জিনোটাইপ, বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ, আর ব্যাকক্রস আর টেস্ট ক্রস, চারটা সংখ্যা পড়বা। তাহলে জিনোটাইপ ফিনোটাইপ ব্যাকক্রস টেস্ট ক্রস। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট সরীসৃপ, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি অলরেডি, যে কার প্রকোষ্ঠ কয়টা। তো কুমিরের প্রকোষ্ঠ হচ্ছে 4টা, কুমিরের প্রকোষ্ঠ হচ্ছে 4টা। কুমিরের প্রকোষ্ঠ কয়টা? 4টা প্রকোষ্ঠ আছে কুমিরের, আবারও বলি 4টা প্রকোষ্ঠ হচ্ছে কুমিরের। রঙিন, আচ্ছা সোজা বাংলায় এত চিন্তা করার দরকার নেই, সাদা লেঘন মোরগ মুরগি এটা কোন ব্যতিক্রম? একটু আগে পড়াইছি, সবাই কমেন্ট করো। এখানে সমস্যা হচ্ছে উত্তর দিয়ে দিছি, আজকে উত্তর দেওয়া উচিত হয় নাই। সাদা লেঘন মোরগ মুরগি এটা কিসের ব্যতিক্রম বলো? সাদা লেঘন মোরগ মুরগি এটা কোন ব্যতিক্রম? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত কত? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত কত বলো? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত কত? মাত্র শিখে আসছি, এই মাত্র শিখাইছি। দেখছো ঘুরে ফিরে কি আসছে? আমি তোমাকে বলছি 4টা সংজ্ঞা পড়বা, টেস্ট ক্রস, ব্যাক ক্রস আর ফিনোটাইপ জিনোটাইপ। দেখছো এবার চলে আসছে ব্যাক ক্রসের সংজ্ঞা। দেখো নরমালি হয় কি, যে বাচ্চা কাচ্চার
ইয়া হয়, মানে বাবা মায়ের থেকে হয় বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চাতে হয় নাতি নাতনি। এখন যদি কোনোভাবে বা উল্টা দিকে ক্রস হয়, বাবা মায়ের সাথে ক্রস হয়, সেটা হচ্ছে ব্যাকক্রস। এটা হচ্ছে ব্যাকক্রস। সমপ্রকটতার ক্ষেত্রে F2 জনুর ভাই, এটা হচ্ছে সমপ্রকটতার অনুপাত। অলরেডি তুমি জানো সমপ্রকটতার অনুপাত কত। তাহলে আমি তোমাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আমি তোমাকে যে প্রথম সূত্র ব্যতিক্রম, দ্বিতীয় সূত্র ব্যতিক্রম শিখাইছি, কি পরিমাণ প্রশ্ন খালি এই যে একটা জায়গা থেকে আসছে, এবং ঘুরে ফিরে এনতেই প্রশ্ন আসে। মজা না জিনিসটা? আচ্ছা, তো কোন জিনোটাইপ সর্বাধিক সংখ্যক গ্যামেট তৈরি করে, এটা বেশ চমৎকার একটা প্রশ্ন। তো এখানে আসলে জিনিসটা কি আমি তোমাকে বলি। দেখো এখানে তোমার গ্যামিট হয় দুইটা, এ আর আর এর কম্বিনেশনে। কারণ এইখানে ছোট হাতের এ আছে, বড় হাতের এ কিন্তু নাই, আর বড় হাতের আর ছোট হাতের আর আছে। তাহলে ছোট হাতের এর সাথে ছোট হাতের আর দিতে পারবা, ছোট হাতের এর সাথে বড় হাতের আর দিতে পারবা, মানে এখানে দুইটা গ্যামিট সম্ভব। ক্লিয়ার জিনিসটা? এই এতে, তাহলে এতে দুইটা গ্যামিট সম্ভব। আর এখানে দেখো, এখানে বড় হাতের এও আছে, ছোট হাতের এও আছে, আর বড় হাতের এও আরো আছে, ছোট হাতের আরো আছে। ফলে ছোট হাত বড় হাত এ আর দিলা, তারপর ছোট হাতের এর সাথে বড় হাতের আর দিতে পারবা, বড় হাতের এর সাথে ছোট হাতের আর দিতে পারবা, বড় হাতের এর সাথে বড় হাতের আর দিতে পারবা, কারণ এখানে সব আছে। আচ্ছা, তাহলে এখানে 4 রকম গ্যামিট সম্ভব। আচ্ছা, এখানে দেখো বড় হাতের এও আছে, ছোট হাতের এও আছে, কিন্তু আর শুধু বড় হাতের, তাহলে আর, ফলে এখানে 2 রকম গ্যামিট সম্ভব। এখানেও দেখো আর শুধু ছোট হাতের, ফলে এখানে 2 রকম গ্যামিট সম্ভব। ফলে অ্যান্সারটা হচ্ছে খ। ফলে এখানের যে অ্যান্সার হবে সেই অ্যান্সারটা হচ্ছে খ। লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য না কোনটা, মানে সহজ ভাষায় সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না কোনটা, বোঝা গেছে? তাহলে তোমার লিথালজিনের যে রোগগুলা আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেগুলা, সেগুলা কিন্তু প্যাচ লাগানো যাবে না। আজকে ক্লাস শেষে এই দুটো এমন ভাবে পড়বা যে এই দুইটা যেন প্যাচ না লাগে, কারণ এই দুটা থেকে এক্সাম্পল আসবে। ক্লিয়ার? ওকে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না কোনটা ভাইয়া? এই যে অন্ধত্ব, অন্ধত্ব কোনো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না, ঠিক আছে? অন্ধত্ব কোনো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। আচ্ছা, আবারও দেখো ভাই, আমি বিরক্ত, মানে বারবার প্রশ্ন আসছে কিন্তু তুমি বিরক্ত হয়ে যাবে, দেখবে যে ঘুরে ফিরে একই প্রশ্ন। দেখো, ডাইহাইব্রিড ক্রসে ফিনোটাইপ অনুযায়ী F2 জেনারেশনে উৎপন্ন জীবের অনুপাত কত? তো দেখো, তুমি অলরেডি জানো যে মোট সোজা বাংলায় দ্বিতীয় সূত্রের অনুপাত কি জিজ্ঞেস করছে। হ্যাঁ, জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় কমপক্ষে হচ্ছে এক জোড়া জিন দ্বারা। প্রতিটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় কমপক্ষে এক জোড়া জিন দ্বারা। মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস, ভাইয়া দেখো মানে ঘুরে ফিরে শ্বসনতন্ত্রের কোন স্থানে। আচ্ছা, আমরা আসলে 5 নম্বর অধ্যায়টা একবারই স্কিপ করে গেছি। 5 নম্বর অধ্যায়ের প্রশ্ন আসলে আসছে কয়টা? 3টা। আচ্ছা, আসছে 5 নম্বর অধ্যায়ের প্রশ্নগুলা লাস্টে চলে আসছে। আমরা একটু 5 নম্বর অধ্যায়টা সামান্য একটু দেখে আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? চলো আমরা 5 নম্বর অধ্যায়টা একটু শিখে ফেলি। আসো, আমি তোমাকে 5 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে বলছি কিন্তু যে 5 নম্বর অধ্যায়ে যা প্রশ্ন আসে সব প্রশ্ন কিন্তু ওই ঘুরে ফিরে তুমি খেয়াল করলেই দেখবা যে ওই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন থেকে আসে, আর নাইলে হচ্ছে ওই ধূমপান থেকে আসে, নাইলে হচ্ছে ওই ফুসফুসের যে গঠন, ওই ফুসফুসের গঠন থেকে আসে। নাইলে কই থেকে আসে ভাইয়া? ফুসফুসের গঠন থেকে আসে। তাহলে চলো আমরা এতটুকু একটু পড়ে ফেলি, তাই লিখতে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা চলো। দেখো, শ্বসনতন্ত্রে কোন স্থানে গ্যাসের বিনিময় ঘটে? ভাইয়া ফুসফুসে গ্যাসের বিনিময় ঘটে। এখন ফুসফুসের কোন জায়গায়? ফুসফুসের গঠন ও কাজের একক অ্যালভিওলাস, এবং এই অ্যালভিওলাসেই হচ্ছে বিনিময় ঘটে, গ্যাসের বিনিময় ঘটে। আর এগুলা হচ্ছে তোমার শ্বসন নালীর অংশ। অ্যালভিওলাসইও একমাত্র ফুসফুসের অংশ, ঠিক আছে? ওকে, এখন আসো অ্যাডামস অ্যাপেল কোথায়? তো এই জায়গাটা আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের এই যে গলা, এই গলায় কি আছে ভাইয়া বলো? এই গলায় আছে এই যে ল্যারিংস বলে, এটাকে বলে এই যে গলার এই অংশটাকে বলে ল্যারিংস। এই ল্যারিংসের নাম হচ্ছে স্বরযন্ত্র, এবং এই স্বরযন্ত্রে আছে হচ্ছে অ্যাডামস অ্যাপেল। তো অ্যাডামস অ্যাপেল কি? গলার একটা অংশ একটু উঁচু আছে না, তোমার সবার গলায় একটা অংশ উঁচু আছে, এটাকে অ্যাডামস অ্যাপেল বলে। আমাকে সবাই কমেন্ট করে বলবা এই গলার এই অংশটা উঁচু, এটাকে কেন, মানে এটা কি একটা তরুণাস্থির জন্য এই গলার অংশটা উঁচু, সেই তরুণাস্থিটার নাম কি? সবাই একটু আমাকে কমেন্ট করে বলো, সেই যে তরুণাস্থি, সেই তরুণাস্থিটার নাম কি? সেই তরুণাস্থিটার নাম কি? এখন এইটা তো আমরা জানলাম, তাই না? যে এবং আরেকটা জিনিস একটু বলি, ল্যারিংস, এবং এই ল্যারিংস এর উপর একটা ঢাকনা থাকে। এই যে ল্যারিংস, ধরো এটা একটা ল্যারিংস, এখানে স্বর তৈরি হয়, ভোকাল কর্ড থাকে, সেখান থেকে স্বর তৈরি হয়।
এখানে একটা অংশ উঁচু এবং ল্যারিংসের উপরে একটা ঢাকনা থাকে যেটার নাম এপিগ্লটিস। ল্যারিংসের উপরে একটা ঢাকনা থাকে, ঢাকনাটার নাম কি? এপিগ্লটিস। ল্যারিংসের উপরে একটা ঢাকনা থাকে, ঢাকনাটার নাম হচ্ছে এপিগ্লটিস। এখন আমার ফুসফুস নিয়ে যদি কথা বলি, ফুসফুসের গঠন ও কাজের একক কি? অ্যালভিওলাস। আচ্ছা গেল অ্যালভিওলাস। অ্যালভিওলাস চুপসে যায় না কেন? অ্যালভিওলাস চুপসে যায় না কেন? সারফেক্ট্যান্ট, সারফেক্ট্যান্টের জন্য। তাহলে সারফেক্ট্যান্টের জন্য ফুসফুসের গঠন ও কাজের একক অ্যালভিওলাস। অ্যালভিওলাস। এই অ্যালভিওলাস চুপসে যায় না সারফেক্ট্যান্টের জন্য। অ্যালভিওলাস চুপসে যায় না কেন? সারফেক্ট্যান্টের জন্য। সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয় কখন? 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে। 23 সপ্তাহ বয়স্ক মানে মায়ের পেটে থাকা অবস্থায় একটা বাচ্চার বয়স যখন 23 সপ্তাহ, তখন সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়। সারফেক্ট্যান্টের জন্য অ্যালভিওলাস চুপসে যায় না। এবং এই ফুসফুসের দুইটা আছে, তুমি জানো যে ডান ফুসফুস, বাম ফুসফুস। ডান ফুসফুসে লোব আছে 3টা, বাম ফুসফুসে লোব আছে 2টা। ডান ফুসফুসে লোব আছে 3টা, বাম ফুসফুসে লোব মানে খণ্ড, লোব মানে হচ্ছে খণ্ড। আর ডান ফুসফুসে সেগমেন্ট আছে 10টা, আর বাম ফুসফুসে সেগমেন্ট আছে 8টা। মনে থাকবে, ফুসফুসের একক হচ্ছে অ্যালভিওলাস। সারফেক্ট্যান্ট থাকায় অ্যালভিওলাস চুপসে যায় না। 23 সপ্তাহ বয়সে প্রথম সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়। ল্যারিংসের উপরে ঢাকনা থাকে, ঢাকনাটার নাম এপিগ্লটিস। আর ল্যারিংসকে স্বরযন্ত্র বলে। এটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থির জন্য হচ্ছে এইটা, এই অবস্থা, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, ল্যারিংসের পরেই আছে ট্রাকিয়া। ল্যারিংসের পরেই আছে ট্রাকিয়া। ট্রাকিয়া কেন চুপসে যায় না? ট্রাকিয়া কেন চুপসে যায় না? তাহলে সবাই একটু বলো, ট্রাকিয়া কেন চুপসে যায় না? ট্রাকিয়াতে সি আকৃতির হায়ালিন তরুণাস্থি থাকে। ট্রাকিয়াতে 16 থেকে 20টা সি আকৃতির হায়ালিন তরুণাস্থি থাকে। ট্রাকিয়াতে 16 থেকে 20টা সি আকৃতির হায়ালিন তরুণাস্থি থাকে, তাই ট্রাকিয়া চুপসে যায় না। তাই ট্রাকিয়া হচ্ছে চুপসে যায় না। ফুসফুসের আবরণ কি? প্লুরা। ফুসফুসের আবরণ হচ্ছে প্লুরা। ফুসফুসের আবরণ প্লুরা। ফুসফুসের খণ্ড ডান বাম 2টা ফুসফুস। ডানে 3টা লোব আছে, 10টা সেগমেন্ট আছে। বামে 2টা লোব আছে, 8টা সেগমেন্ট আছে। আর এই হচ্ছে মোটামুটি কিছু তথ্য। এই হচ্ছে মোটামুটি। আচ্ছা, ফুসফুস কি দিয়ে তৈরি? স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। ফুসফুস হচ্ছে স্কোয়ামাস। ফুসফুস হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। ফুসফুস কি দিয়ে তৈরি? স্কোয়ামাস এপিথেলিয়াম। ফুসফুস হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। ফুসফুস স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। জুলজির ক্লাসের পিডিএফ এই যে ক্লাসটা আমি করাচ্ছি এই ক্লাসের হচ্ছে ইসে আমি দিয়ে দিব, ঠিক আছে? ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটা ভাই? রেডন। আচ্ছা, এখানে এই যে ফুসফুসের ক্যান্সার, এটা তো ধূমপান, তাই না? ধূমপানের জন্য। এখন এই ধূমপানে কি কি থাকে এইটা একটু তোমাকে জানতে হবে ফার্স্টে, হ্যাঁ? যে ধূমপানে মানে সিগারেটে, তুমি সিগারেট খাচ্ছ, সিগারেটে কি কি থাকে? সিগারেটে থাকে নিকোটিন, টার, ঠিক আছে, এগুলো আছে ক্যান্সার করে। নিকোটিন টার কিসের জন্য দায়ী? ক্যান্সারের জন্য দায়ী। আরো অনেক কিছু থাকে, নিকোটিন থাকে, টার থাকে, কার্বন মনোক্সাইড থাকে। কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলে। মিথেন থাকে, HCl থাকে, অ্যামোনিয়া থাকে, আর্সেনিক থাকে, ঠিক আছে? এগুলো সিগারেটের উপাদান, কোনোটাই সুবিধার না, তাই না? আর্সেনিক, কার্বন মনোক্সাইড, মিথেন, HCl, অ্যামোনিয়া, নিকোটিন, টার, যারা ক্যান্সারের জন্য দায়ী। এছাড়া রেডনের জন্য ক্যান্সার হয়। এই তো। মানুষের ফুসফুসে কতগুলো অ্যালভিওলাই থাকে বলো? 400 থেকে 500 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। একজন মানুষের ফুসফুসে 400 থেকে 500 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। আচ্ছা, অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের চাপ কত? এটা কিন্তু দেখো, অ্যালভিওলাস আর এখানে আছে রক্তনালী। এই অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের চাপ কত? এখন এটা 100, তোমার বইতে আছে 106, তাই তো? তোমার বইতে কত আছে? তোমার বইতে আছে হচ্ছে 106। তো এখানে যদি 106 থাকে তাহলে 100। আমি বলছি যে তোমার কাছাকাছি যেটা সেটা তুমি দাগাবা, তাই না? যে তোমার বইতে 106 আছে, তুমি কি দাগাবা? তুমি 100 দাগাবা। এই তো। আচ্ছা, ঠিক আছে। হিমোগ্লোবিন কিসের জন্য লাল হয়? আয়রনের জন্য। হিমোগ্লোবিনে হিমে থাকে আয়রন। আচ্ছা, গেল।
আচ্ছা, তাইলে এখানে আর যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন। তুমি অলরেডি জানো যে অক্সিজেন এবং আমি যদি বলি যে ধরো এটা অ্যালভিওলাই, এটা একটা অ্যালভিওলাস, এখানে আছে রক্ত, হ্যাঁ, তো এই অ্যালভিওলাস থেকে এই রক্তনালীতে ব্যাপনের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়। তো ধরো অক্সিজেন এই অ্যালভিওলাস থেকে রক্তনালীতে আসলো, রক্তনালী থেকে কোষে যায়, এটা কেমনে যায়? বা একটা কোষের ভিতরে যে বিক্রিয়া হয়, এই বিক্রিয়া হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাই অক্সাইডকে আপনার রক্তনালীর মাধ্যমে ফুসফুসে আসে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড হচ্ছে কোষ থেকে রক্তনালীর মাধ্যমে ফুসফুসে আসে, অক্সিজেন অ্যালভিওলাস থেকে রক্তনালীর মাধ্যমে কোষে যায়। তো এইটা অক্সিজেন কিভাবে পরিবাহিত হয়? অক্সিজেন দুইভাবে পরিবাহিত হয়। অক্সিজেন হচ্ছে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়, আর একটা রাসায়নিক যৌগ রূপে পরিবাহিত হয়। রাসায়নিক যৌগ রূপে আসলে অক্সি হিমোগ্লোবিন হিসেবে পরিবাহিত হয়। কিভাবে? অক্সি হিমোগ্লোবিন, এটার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এবং তুমি জানো যে অক্সি হিমোগ্লোবিন হচ্ছে একটা শিথিল রাসায়নিক যৌগ। আবারও বলি, এই যে অক্সি হিমোগ্লোবিন, এটা হচ্ছে একটা শিথিল রাসায়নিক যৌগ। অক্সি হিমোগ্লোবিন আর এই যে কার্বন ডাই অক্সাইড তো পরিবাহিত হয়, এটা তিন ভাবে পরিবাহিত হইতে পারে, তিন ভাবে। ভৌত দ্রবণ রূপে মাত্র 5% পরিবাহিত হয়। এরপরে হচ্ছে কার্বামিনো যৌগ রূপে, কার্বামিনো। আচ্ছা, কার্বামিনো মানে কি বলতো? এই যে কার্বামিনো বলছে, কার্বামিনো মানে কি জানো? এটা কার্বামিনো হিমোগ্লোবিন বলে, কার্বামিনো হিমোগ্লোবিন। তো কার্বা মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর মিনো মানে হচ্ছে অ্যামিনো, এই যে NH2, আর হিমোগ্লোবিন মানে তো হিমোগ্লোবিন। আচ্ছা, তুমি তো জানো হিমোগ্লোবিন কিন্তু চারটা একসাথে থাকে সবসময়। এই যে হিমোগ্লোবিন সবসময় এই চারটা হিমোগ্লোবিন একসাথে থাকে। এই মানে এটা হচ্ছে একটা মানে একটা অণু, মানে একটা একক, চারটা হিমোগ্লোবিন মিলে একটা একক তৈরি হয়, এর সাথে চারটা অক্সিজেন যুক্ত হয়, বুঝছো? যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে এই যে এটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন, এইটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন, এই যে যৌগটা এটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। আর কার্বামিন হিমোগ্লোবিনে আছে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং হিমোগ্লোবিন। আর অক্সিহিমোগ্লোবিনে এবং এই যৌগগুলো হচ্ছে শিথিল রাসায়নিক, মানে এরা ভেঙে যায়, এরা তৈরি হয় এখানে এসে, আর রক্তনালী শেষে কোষে ঢোকার আগে ভেঙে যায়। হিমোগ্লোবিন তার পথে চলে যায়, আর অক্সিজেন বা কার্বন মানে অক্সিজেনটা কোষে প্রবেশ করে। তাহলে কার্বামিনো যৌগরূপে হচ্ছে 27% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়, ভৌত দ্রবণ রূপে 5%, আর বাইকার্বনেট যৌগরূপে হচ্ছে 65% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। এই যে বাইকার্বনেট রূপে যে 65%, তুমি জানো যে এই 65% কার্বন ডাই অক্সাইড এখন রক্তে কি আছে? রক্তরস আছে আর রক্তকণিকা আছে, তাই তো? রক্তে আছে হচ্ছে আরবিসি, যেটা আসলে রক্তকণিকা, আর আছে রক্তরস। তো আমরা দেখতেছি কার্বন ডাই অক্সাইড পরিবহন, যেটা বাইকার্বনেট রূপে পরিবাহিত হচ্ছে। আরবিসির মাধ্যমে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে, আর রক্তরসের মাধ্যমে সোডিয়াম বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়, তাই তো? তাহলে কার্বন ডাই অক্সাইড বাইকার্বনেট রূপে পরিবাহিত হয় 65%, তার আরবিসির মাধ্যমে পটাশিয়াম বাইকার্বনেট রূপে, আর সোডিয়াম বাইকার্বনেট রূপে হচ্ছে রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয়। এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো আমরা বলছিলাম যে আমরা হচ্ছি ক্লাস 2 ঘন্টার আগে শেষ করব। তো এর মাধ্যমে আমরা হচ্ছে ক্লাস শেষ করলাম। আমি তোমাকে একটু রিপিট করি। তো আমরা তো সব পড়ে ফেললাম। তো তুমি হচ্ছে এই এগ্রি, বিশেষ করে এই লাস্ট মোমেন্টে এসে শেরে বাংলা আর বাউ এর গত 5 থেকে 7 বছর, মানে মিনিমাম 5 বছর আর বেশি হইলে 7 বছর, শেরে বাংলা বাউয়ে, সরি, মানে বাউ আর ক্লাস্টারের এগ্রি ক্লাস্টার, মানে এগ্রি গুচ্ছের, মানে এগ্রি গুচ্ছ তো 5-7 বছর হয় নাই আসলে। তো এই যে প্রশ্নগুলো পাবা, সেই প্রশ্নগুলোর টপিক শুদ্ধ পড়বা, ক্লিয়ার? আর আজকে যা পড়াইলাম এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। আমি বলতেছি না 15টাই আসবে, তো ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আমি যা পড়াইলাম, যে টপিকগুলা বা যা পড়াইছি এখান থেকেই আসবে, দেখো। তাহলে আজকে মোটামুটি এই পর্যন্ত, আর ইনশাল্লাহ আবার কথা হবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আর 10 তারিখ হচ্ছে মেডিলজি গ্রুপে এবং পেজে তোমাদের একটা মেগা এক্সাম হবে এগ্রির, তোমরা এক্সামটা অ্যাটেন্ড করতে পারো। এই তো, তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। এই তো, আল্লাহ হাফেজ।